FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুটবল এফএম। আমি রাসেল আছি। করা যাক। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এটার নাম দিয়েছেন লোহার দরজার ওপারে। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম সবাইকে, আমি লোপা। লেখালেখির সঙ্গে আমার সখ্যতা, কিন্তু জীবনে এমন একটি অধ্যায় রয়েছে যা কখনো কলমের মুখ দেখতে দেয়নি। বিষয়টা এমন নয় যে আমি বলতে পারতাম না, বরং সাহস পাইনি। হয়তো ভয় ছিল, হয়তো লজ্জা, আবার হয়তো ভাবতাম লোকে বিশ্বাসই করবে না। কিন্তু আজ মনে হলো আর চুপ থাকা উচিত নয়, কারণ এটি আমার খালাতো বোনের জীবনের একটি বাস্তব ঘটনা। একসময় ভেবেছিলাম ঘটনাগুলো নিয়ে বই লিখব, পরে মনে হলো ভূত.com লিখে অন্যদের সঙ্গে ভাগ করে নিই, কারণ এই অভিজ্ঞতা শুধু আমাদের নয়, অনেকেই এমন কিছু অনুভব করেন কিন্তু বলতে ভয় পান। ঘটনাটি একটু বড় হবে, কারণ পুরোটা যদি না বলা হয় তাহলে এর গভীরতা বোঝানো যাবে না। আমার সেজু খালার জীবনের এক সত্য ঘটনা আজ আপনাদের শোনাতে চলেছি। এই ঘটনাটি শুধু ভয়ের নয়, এটা এক বিষণ্ণ বাস্তবতা, যেখানে ভাগ্য, বিশ্বাস আর অদ্ভুত অদৃশ্য শক্তির মিশ্রণে তৈরি হয়েছে এক ভৌতিক অধ্যায়। ঘটনাটা শুরু হয় খালার বিয়ে নিয়ে। আমার নানা ছিলেন একদম সোজাসাপটা মানুষ, যুক্তি ছাড়া কিছু করতেন না। আর তার একটি কথা ছিল, এই বাড়িতে আমি মেয়েকে বিয়ে দেব না, কোনোদিন না। বাড়িটা দেখতে যেমন দারুণ, তেমনি ছেলেও ভালো, একজন ইঞ্জিনিয়ার, নামডাক আছে, পরিবারেও তার পরিচিতি মন্দ নয়। সবার মুখে হাসি, কিন্তু আমার নানার চোখে একটা চাপা উদ্বেগ। বিয়েতে তিনি উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু মনটা যেন কোনো এক অজানা আশঙ্কায় ভার হয়েছিল। কিন্তু কে জানত, সময় আর পরিস্থিতি এমন ভাবে ঘুরে দাঁড়াবে যে একদিন তিনি নিজেই সেই বাড়িতে খালার বিয়েতে রাজি হয়ে যাবেন। বিয়েটা ধুমধাম করেই হলো। সেজু খালার বিয়ে ঠিক হলো সেই ছেলের সাথে যাকে নিয়ে এক সময় নানা কখনোই ভাবতেই চাননি। যৌতুক ধার্য করা হয় 20,000 টাকা। সেই সময়ে এই টাকার পরিমাণ ছিল অনেক। খালার বিয়ের পর খালু তাকে নিয়ে চলে গেলেন ঢাকার সাভারে। খালুর চাকরির সুবাদে ওইখানেই পোস্টিং ছিল তখন। জীবনটা ভালোই চলছিল, হয়তো খুবই ভালো। এই অংশটা আমার মায়ের বিয়ের আগের ঘটনা, তাই আমি যতটুকু জানি সবটাই মায়ের মুখ থেকে শোনা। বিয়ের কিছুদিন পরেই খালা প্রেগন্যান্ট হলেন। খবরটা জানার পর পুরো পরিবারে এক আনন্দের জোয়ার বয়ে যায়। খালার মুখে ছিল সেই বিশেষ আভা, যেটা হয়তো সব মাই অনুভব করেন যখন তাদের ভেতরে আর একটা জীবন বেড়ে ওঠে। প্রথম সন্তান, প্রথম মা হওয়ার অভিজ্ঞতা, তাই মা বাবার কাছে থাকতে চাইলেন তিনি। খালুও তখন খালার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছিলেন, তাই ডাক্তারের পরামর্শ ও পরিবারের চাওয়াতেই খালা বাবার বাড়ি বরিশালে ফিরে এলেন, বাচ্চা হওয়ার সময়টা ওখানেই কাটাবেন বলে। সবকিছু ঠিকঠাক চলছিল। খালা তখন বরিশালে বাবার বাড়িতে। চারিদিক জুড়ে এক ধরনের নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মাঝে খালার চোখে মুখে শুধুই এক মায়াবী আনন্দ। তারপর এলো সেই দিনটি, যেই দিনটার অপেক্ষা করেছিল পুরো পরিবার। খালা জন্ম দিলেন এক অসাধারণ সুন্দর মেয়ে শিশুর। সালটা ছিল সম্ভবত 1978 বা 1979। নতুন শিশুটির নাম রাখা হলো মুন্নি। যেহেতু বাচ্চা মাত্রই জন্মেছে আর মা হিসেবে শারীরিকভাবে খালার একটু বিশ্রামের দরকার ছিল, তাই তিনি তখনও বাবার বাড়ি বরিশালেই থেকে গেলেন। এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল। বরিশালের নিস্তরঙ্গ দিনগুলো কাটছিল মুন্নিকে ঘিরে। সেজু খালা তখনও বাবার বাড়িতে। নতুন মায়ের দায়িত্ব
আদর, ক্লান্তি আর ভালোবাসা ভরা দিনগুলো। ঠিক তখনই একদিন ঢাকা থেকে এলো এক দুঃসংবাদ, যেটা ঝড় তুলল পুরো পরিবারের বুকের ভেতর। সেটি হচ্ছে খালুর বিয়ে হয়ে গেছে আর একজনের সাথে। আর সেই নারী কোনো সম্মানিত পরিবার থেকে আসেননি, একজন কাজের মেয়ে। শোনামাত্রই নানুবাড়ির পুরো পরিবেশ থমকে গেল। এক মুহূর্তে যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল। নানা, নানি, খালা কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না এটা কি সত্যি নাকি কারো রটানো গুজব। এক নতুন মা, একটা ছোট্ট মেয়ে, আর সেই মাঝপথে এরকম একটি ছোঁয়াচে সত্যের আঘাত। তখন পুরো পরিবার যেন একরকম ধাক্কা খেল। কিন্তু এই দুঃসময়ে যিনি সবচেয়ে দৃঢ়, সবচেয়ে স্পষ্ট ছিলেন, তিনি ছিলেন আমার নানা। নানা কোন রকম দ্বিধা না করে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, এই লোক আর কখনো আমার মেয়ের ঘরে ফিরতে পারবে না। ওর সাথে কোনো সম্পর্ক নেই, থাকবেও না। আমি আমার মেয়েকে ওর কাছে যেতে দেব না, এই জীবনেও না। খালুর প্রতারণা মেনে নেয়ার প্রশ্নই উঠছিল না। একটা নতুন মা, একটা ছোট্ট বাচ্চা, সব ফেলে একজন স্বামী আরেকটি বিয়ে করল। আমার নানা রীতিমতো আদালতের দ্বারস্থ হলেন, মামলা করলেন। ম্যাজিস্ট্রেটের আদেশে খালুকে ধরে আনা হলো আদালতে। আদালতের ভেতর নানার চোখে ছিল রাগ, ঘৃণা আর অপমানের জ্বালা। সবাই চুপ, শুধু একটি প্রশ্ন ভেসে রইল বাতাসে, বাচ্চাটার কি হবে? এই প্রশ্ন শুনে আদালতের পরিবেশ ভেঙে গেল না, ভেঙে গেল আমার নানার বুকটা। তবুও তিনি দাঁড়িয়ে বললেন, তুমি যা করেছ, তারপরে আমি আমার মেয়েকে তোমার কাছে পাঠাবো না, কিছুতেই না। কিন্তু ঠিক তখনই আমার খালা নিজেই উঠে দাঁড়ালেন, চোখে জল, কণ্ঠে দৃঢ়তা। তিনি বললেন, আমি যাব, মুন্নির জন্য আমি যাব। আমার সন্তান তার বাবার পরিচয় ছাড়া বড় হবে, আমি সেটা চাই না। এই কথা শুনে আমার নানার অবস্থা কেমন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি আর সহ্য করতে পারলেন না। নানা তখন মাথা নিচু করে বসে পড়েছিলেন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে একটা কথাই বললেন, মুন্নির মা, তুমি যদি চাও তাহলে আমার মরা মুখ পর্যন্ত দেখবে না। আমি মরলেও তুমি আমার জানাজায় আসবে না। আমার সেজু খালা শেষমেশ গেলেন। সন্তানের মুখের দিকে চেয়ে সব গ্লানি, অপমান, বেদনা গিলে তিনি নিজের সিদ্ধান্তে ফিরে গেলেন ঢাকায়, যেখানে তার স্বামী নতুন সংসার করেছে। খালার চোখে তখন একটাই লক্ষ্য, মুন্নির ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যতের জন্যই তিনি সবকিছু ছেড়ে, সব অপমান সহ্য করে চলে গেলেন ঢাকায় স্বামীর সংসারে। কিন্তু সেই ফেরা আর আগের মতো ছিল না। শুধু ঘর নয়, জীবনটাই বদলে গেছে। খালা জীবিত থাকতেই আমার নানার কথা সত্যি হয়ে গেল। যেদিন তিনি বলেছিলেন, তুমি যাও, আমার মরা মুখও দেখবে না, তারপরের ঘটনা। যা বলেছিলেন তাই ঘটল। নানা মারা গেলেন। আমার খালা আর কখনোই তার বাবার মুখটা শেষবারের মতো দেখতে পারলেন না। স্বামী তখন এক ঘরে, আর পাশে ছিল তার সেই নতুন বিবাহিত স্ত্রী। ঘর ভাগ, মানুষ ভাগ, সময় ভাগ। তার মধ্যেই একদিন খালার কান পর্যন্ত খবর এলো তার সতীন গর্ভবতী। এর মধ্যেই জন্ম নিল একটি পুত্র সন্তান তার ঘরে। সবকিছু পেছনে ফেলে অনেকটা সময় পার করে খালারা চলে এলেন ঢাকার উত্তরায়। নিজের একটা বাড়ি কিনলেন। মুন্নি আপু বড় হচ্ছিলেন ধীরে ধীরে। একটা শান্ত পরিপাটি জীবন, নামাজ, কোরআন, পড়াশোনা, মাকে সঙ্গ দেয়া, সব মিলিয়ে যেন সবকিছু ঠিকঠাক চলছিল। তিনি পরিপাটি, সংযত, মেধাবী মেয়ে। তিনি শুধু লজ্জাশীলা আর নম্রই ছিলেন না, ধর্মে কর্মেও ছিলেন খুবই যত্নবান। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আর পড়াশোনায় অসাধারণ। এসএসসি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করলেন। সবসময় সবার সাফল্য সবাই নিতে পারে না।
আর সবচেয়ে ভয়ানক হয় যখন সেই ঈর্ষা আসে ঘরের ভেতর থেকে, খুব আপন কারো কাছ থেকে। মুন্নিয়াপুর সৎমা, যে নারী খালার জীবনে আগুন লাগিয়েছিল, যার সন্তান পড়ত ইংলিশ মিডিয়ামে, সেই নারী মুন্নিয়াপুর সাফল্য সহ্যই করতে পারত না। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, দামি স্কুলে যায়, মেধা, নম্রতা, ধর্মীয় জ্ঞান, মানসিক পরিপক্কতায় সে কোনোভাবেই মুন্নিয়াপুর ধারের কাছে না। আর ঠিক এই কারণেই একদিন সেই মহিলা এক ছলনা করলেন। তিনি ঘরে এলেন এবং মুন্নিয়াপু ও তার ছোট বোন দুলু আপুকে ডেকে বললেন, খুব দামি একটা মধু এনেছি, খাবে? দুলু আপু তখন ছোট কিন্তু অসম্ভব চালাক। তার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে না করে দিলেন। কিন্তু মুন্নিয়াপু, যিনি ছিলেন নামাজি, আল্লাহর ওপর ভরসা করা একজন ধর্মভীরু মেয়ে, তিনি একটু ভাবলেন, তারপর বললেন, আল্লাহর নাম লেখাবো, কিছুই হবে না। ও যদি খারাপ কিছু দিয়েও থাকে, আমার রক্ষা হবে। আর সেখানেই ভয়াবহতার বীজটা ঢুকে গেল তার শরীরে। সকালবেলা নীরব শহরের ফাঁকে সূর্য উঠছে ধীরে ধীরে। মুন্নিয়াপু নামাজ পড়বেন বলে ঘুম থেকে উঠেছেন। ঘরের সবাই তখনও ঘুমে অচেতন। আপু একাই অজু করতে বাইরে গেলেন কলের কাছে। সেই সময়টুকু যেন শান্ত, এক নিস্তব্ধতা ঘিরে রেখেছিল চারপাশ। কিন্তু আপু যখন কলের সামনে দাঁড়িয়ে পানি নিতে গেলেন, তখনই তার চোখে পড়ল কেউ দাঁড়িয়ে আছে। না, মানুষ না, একটা অদ্ভুত ছায়া, কালো জামা পরা, যার দেহের নিচের অংশ মাটিতে আর মাথা উঁচুতে, যেন আকাশ ছুঁয়েছে। তিনি থমকে গেলেন। চোখে বিশ্বাস হল না। ভুল দেখছেন না তো? ছায়াটা একটুও নড়ছে না, শুধু তাকিয়ে আছে। নিচ থেকে ওপর পর্যন্ত এক টানা নীরব নিঃশ্বাসহীন ছায়া। মুন্নিয়াপু মুহূর্তেই বোঝেন এটা কোনো মানুষ না, এটা কোন রকম দুঃস্বপ্ন নয়, এটা সত্যি। তিনি দৌড়ে ঘরে ঢুকে পড়েন, দরজা বন্ধ করে দেন। কয়েকদিন পর থেকেই মুন্নিয়াপুর আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে বোঝা যাচ্ছিল না ঠিক কি হচ্ছে। একদিন তিনি চুপ করে বসে আছেন, সামনে খোলা বই, কিন্তু কিছু লিখছেন না। মা জিজ্ঞেস করলেন, মুন্নি, তুই পড়ছিস না কেন? তিনি শান্ত গলায় বললেন, মা, আমি কিছুই দেখতে পাচ্ছি না, সবকিছু কেমন কালো মনে হচ্ছে, বর্ণ, শব্দ সব হারিয়ে যাচ্ছে। কেউ ভাবতে পারেনি এমন কিছু হতে পারে। সবকিছু হারিয়ে যাওয়ার মাঝেও মুন্নিয়াপু যেন একবার নিজের সমস্ত শক্তি এক করে তুলে ধরলেন। চোখে কিছুই দেখেন না, তবুও তিনি এসএসসি পরীক্ষা দিলেন। সেই পরীক্ষাগুলো যেখানে অন্যরা চোখে দেখে, পড়ে, লিখে তারপর পরীক্ষা দেয়, তিনি শুধু আল্লাহর নাম নিয়ে কলম ধরেছিলেন। আর হ্যাঁ, তিনি ভালো ফলও করেছিলেন, কিন্তু তারপর আর কিছুই আগের মতো থাকেনি। এরপর থেকে মুন্নিয়াপু ধীরে ধীরে বদলে যেতে লাগলেন। শরীরে নয়, মনে, চেতনায়, আত্মায়। বই খুললেই তিনি ছিঁড়ে ফেলতেন। খালা কিছু বুঝে উঠতে পারছিলেন না। একজন মেয়ের ভেতরে কি এমন বদল আসতে পারে? এমনকি কারো নামাজ পড়তে দেখলেও তিনি অস্থির হয়ে যেতেন। চোখ লাল, মুখে অদ্ভুত ভঙ্গি, আচরণ অস্বাভাবিক। এই সময়টায় মুন্নিয়াপু নিজের বাবা ছিলেন চুপ। নতুন সংসার, নতুন স্ত্রী, নতুন সন্তান, সব মিলিয়ে তিনি হয়তো নিজেই দূরে সরে গিয়েছিলেন ধীরে ধীরে। আমার বাবা, যিনি তখন আশেপাশে সবচেয়ে বুঝতার মানুষ ছিলেন, তিনি হাল ছাড়েননি। তিনি যা যা করা সম্ভব সবকিছু করেছেন। ডাক্তার দেখিয়েছেন, চোখের ডাক্তার, নিউরো, সাইকিয়াট্রিস্ট, কবিরাজের কাছেও নিয়ে গেছেন। তারা তাবিজ দিয়েছেন, ধোঁয়া দিয়েছেন, পানি পড়া দিয়েছেন, হুজুরও ডেকে এনেছেন যারা রুকাইয়া করে, কোরআনের আয়াতে ঝাড়ফুঁক করে, কিন্তু কিছুই কাজ করল না। সবকিছু করে ফেলেও যখন মুন্নিয়াপুর অবস্থার উন্নতি হচ্ছিল না, আমার বাবা আবার চিকিৎসকের শরণাপন্ন হলেন। সবার সঙ্গে পরামর্শ শেষে একজন ডাক্তার বললেন, মেয়ের বিয়ে দিন, ওর বয়স হয়েছে, মানসিক চাপ কমবে, নতুন একটা পরিবেশ, দায়িত্ব, ভালোবাসা সব মিলিয়ে ভারসাম্য ফিরে আসতে পারে। ঠিক তখনই যেন আল্লাহর রহমতের মতো একটা বিয়ের প্রস্তাব এসে গেল। সুন্দর ও সম্ভ্রান্ত একটা প্রস্তাব। ঢাকার সাভারে একমাত্র ছেলের সঙ্গে মুন্নিয়াপুর বিয়ে।
ছেলেটি একজন ব্যবসায়ী, ভদ্র, শিক্ষিত, স্বভাব ভালো, সম্পদ আছে। ছেলেটি নিজে এসে মুন্নি আপুকে দেখে গেলেন। মুন্নি আপুকে জিজ্ঞেস করা হলো, তিনি এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, হোক, যদি বিয়ে দিলে ভালো হয় হোক। পরিবার থেকে অনেক ভেবে চিনতে, দোয়া করে, কান্না চেপে মুন্নিয়াপুর বিয়ে ঠিক করে দিল। সব দুঃস্বপ্নের মাঝেও একটা দিন ছিল যেদিন আমরা সবাই চেয়েছিলাম মুন্নিয়াপুর জীবনে নতুন আলো আসুক। বিয়ের দিন, সেই দিনটার কথা এখনো মনে পড়লে, যদিও তখন সবেমাত্র 3 বছরের শিশু আমি, সেই দিনটা এখনো চোখে ভাসে। দোলা আপু মুন্নিকে সাজাচ্ছিলেন। আমি তখন খুব ছোট, মাত্র 3 বছর বয়স। সবকিছু যেমন মনে নেই, তেমনি কিছু কিছু স্মৃতি এত স্পষ্ট যেন আজও চোখের সামনে ভাসে। আমি তখন মুন্নি আপুর পাশে বসে আছি। আপু খুব চুপচাপ সেজেছেন সবুজ কাতান শাড়িতে, মাথায় ঘোমটা। বিয়ের ঘর, চারিদিকে মানুষের গুঞ্জন, কেউ খাচ্ছে, কেউ ছবি তুলছে। ঠিক তখনই সেই নারী এলেন, একজন কালো বোরকা পরা মহিলা। চুপচাপ এলেন, কেউ বুঝে উঠল না তিনি কার পরিচিত। এসে আপুর পাশে বসে গেলেন। তিনি ধীরে ধীরে আপুর দিকে তাকিয়ে কথা বললেন, কি যেন বললেন। আমি পাশেই ছিলাম। মা বা খালারা হয়তো রান্না আর আতিথেয়তায় ব্যস্ত ছিলেন, তাই কেউ এই অপরিচিত নারীর উপস্থিতি নিয়ে মাথা ঘামাননি। আরো অদ্ভুত ব্যাপার হলো, কখন যেন উনি চলেও গেলেন। চুপচাপ এসেছিলেন, চুপচাপ চলে গেলেন। কেউ ডাকল না, কেউ বিদায় দিল না। বিয়ের সময় তো অনেকেই আসে যায়, তাই হয়তো কোনো চোখে পড়েনি। কিন্তু হঠাৎ করে আপু ফিস ফিস করে কিছু বলতে শুরু করলেন। না, কারো দিকে তাকিয়ে না, নিজের মতো করে, অজানা ভাষায়, অজানা সুরে বিড়বিড় বিড়বিড় কিছু একটা আওড়াচ্ছেন। চোখে তাকানোর ভঙ্গি বলে দিল শরীরটা একটু বাঁকা করে বসেছেন তিনি। কণ্ঠটা ভারী, স্পষ্ট নয়। সেই মুহূর্তে তার একজন ননদ এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ভাবি, কি পড়ছেন আপনি? ঘরের কেউ ঠিক বুঝে উঠতে পারল না। আপুর কণ্ঠে কোরআনের সূরা নাকি অন্য কিছু, তাও বোঝা যাচ্ছিল না। আপুর মা শান্ত গলায় বললেন, ভয় করছে হয়তো, তাই সূরা পড়ছে। একটা খুবই সহজ, স্বাভাবিক বইয়ের লজ্জা বা ভয়ের ব্যাখ্যা, কিন্তু বাস্তব ছিল ভিন্ন। যেই কণ্ঠস্বর মুন্নির মুখ দিয়ে বের হচ্ছিল তা তার নিজের মতো ছিল না। একটা ধীর, অচেনা, কেঁপে ওঠা গলা, যেন কেউ অন্য ভাষায়, অন্য গ্রহ থেকে কিছু আওড়াচ্ছে। তারপর আপু হঠাৎ বলে উঠলেন, আমি বিয়ে করব না, খুলে ফেলো এগুলো, খুলে ফেলো। কথাগুলো স্পষ্ট, নিঃশব্দ। ঘরে যেন বজ্রপাত হলো। তিনি নিজের গায়ের সব গয়না, সাজসজ্জা টেনে টেনে খুলতে লাগলেন। ঘোমটা ছিঁড়ে ফেললেন, হাত থেকে চুড়ি খুলে ছুঁড়ে মারলেন। আমি বিয়ে করব না, আমি চাই না এটা করতে, খুলে ফেলো, খুলে ফেলো। চারপাশে তখন লোকজন কিংকর্তব্য বিমূঢ়, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। আপু তখনও বিড়বিড় করে কিছু একটা পড়ছিলেন। কি পড়ছিলেন কেউ বুঝতে পারল না। এটা কি ভয়ের বহিঃপ্রকাশ, নাকি ভেতরে থাকা কোনো শক্তির রাগ? তখনই আমার মা, খালারা মিলে হঠাৎ দোয়া পড়তে শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল চারপাশে, যেন ঝড়ের পর হঠাৎ সব স্তব্ধ। হাওয়া থেমে গেল, পাখার শব্দ পর্যন্ত কানে লাগছে না। আর ঠিক তখন মুন্নি আপু একদম চুপ হয়ে গেলেন। চোখ দুটো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। মুখে অস্থিরতা নেই, কাঁধে একটা চাপ ছিল, সেটাও কখন চলে গেছে, যেন কিছুই হয়নি। বিয়ের অনুষ্ঠান চলতে থাকলো। অনুষ্ঠানের সব রীতি শেষ হলো। হাসি, কান্না, মিষ্টির হাঁড়ি সব চলল। তবে ঘরের কিছু চোখ জানত এই বিয়ে ছিল স্রেফ সামাজিক রীতি। আসল যুদ্ধ তো এখন শুরু। বিয়ের শেষে পালা এলো বিদায়ের, কিন্তু কেউই মুন্নিকে একা পাঠাতে রাজি হল না। 6-7 জন খালাতো ভাই বোন একসঙ্গে মুন্নি আপুর সাথে গেলেন শ্বশুর বাড়িতে। পরদিন ছিল বৌভাত। চারিদিকে ছিল হালকা উৎসবের ছোঁয়া। ছেলের বাড়িতে রান্না, সাজসজ্জা, দাওয়াত, হাসি সবকিছু চলছিল জমিয়ে। মুন্নি আপু দিনের বেশিরভাগ সময় ছিলেন শান্ত, চুপচাপ, খুব একটা কথা বলেননি।
তবে কারোর চোখে আবার অস্বাভাবিক কিছু ধরাও পড়েনি। সবাই ভেবেছিল নতুন বউ তো, লজ্জা করছে বুঝি। সন্ধ্যার দিকে যখন আওয়াজে ঘর গম গম করছিল, তখন ঘর একটুখানি করে সাজানো হচ্ছিল বাসরের জন্য। মুন্নি আপুকে বসানো হলো সেই রঙিন স্বপ্নের মতো খাটে। চুপচাপ, কাঁধ নিচু, মুখে কিছু নেই। বাড়ির সবাই তখনও আনন্দে মেতে আছে। কেউ খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ বউয়ের ছবি তুলছে। আর ঠিক তখন ভাইয়া অর্থাৎ আপুর স্বামী একাই ঢুকলেন বাসর ঘরে। ঘরে দরজা বন্ধ হলো, কিন্তু অনেকক্ষণ কেটে গেল। দরজা হঠাৎ খুলে গেল। ভাইয়া বেরিয়ে এলেন, কিন্তু তার চোখ লাল, মুখে ঘাম, চোখে যেন রাগ আর আতঙ্ক একসাথে গেঁথে গেছে। তিনি কোনো কথা না বলে সোজা বললেন, তোমরা কয়েকজন ভেতরে যাও, কথা বলো ওর সাথে। এই বলে খালাতো ভাই আমাদের ভাই বোনদের ডেকে ভেতরে পাঠালেন। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। সবার মুখে চাপা উদ্বেগ, আনন্দ হাসির শব্দগুলো যেন এক মুহূর্তে থেমে গেল। খালাতো ভাই বোনেরা ভেতরে গেলেন, যেটা কিছুক্ষণ আগেও ছিল ফুলে মোড়া স্বপ্নের ঘর। ঘরে ঢুকেই সবাই থমকে গেলেন। মুন্নি আপু, যিনি কিছুক্ষণ আগেও নীরবে বসেছিলেন, এখন অদ্ভুতভাবে চুপচাপ, চোখে ভয়, মুখে অসংলগ্ন কিছু। জিজ্ঞেস করা হলো, কি হয়েছে মুন্নি? কিছু উত্তর এলো। ভাষা ছিল শিউরে ওঠার মতো, অস্বাভাবিক বার্তা। আমি থাকবো না, আমি চলে যাব। আমি ওনারে বাবা ডেকেছি। খালাতো ভাই বোনেরা ভেতরে ছিলেন। তাদের ডাক শুনে এবার ভেতরে এলেন ভাইয়া ও তার পরিবারের লোকজন। তখনকার পরিবেশটা শান্ত না, উৎসুক না, ভয়ে মোড়া, এক ভারী নিস্তব্ধতায় ভরা। ঘরে ঢুকে সবাই শুনলেন ও দেখলেন ভাইয়া বললেন, আমি ওকে চর মেরেছি, না হলে বাবা ডাকছিল। এই কথা শুনে সবাই বাকরুদ্ধ। কেউ এমন কিছু আশা করেনি। তখন মুন্নি আপু খুব মুখ তুলে বললেন, আমার নাক ফুল খোলো, খুলে দাও এটা, আমি এটা পড়তে চাই না। নাক ফুল খুলে দিতে বলার পরপরই মুন্নি আপু হঠাৎ করে নিস্তেজ হয়ে গেলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই আপু অচেতন হয়ে পড়লেন। কণ্ঠ স্তব্ধ, শরীর নিথর, চোখ বন্ধ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। একটা নববধূ বিয়ের দ্বিতীয় দিনেই জ্ঞান হারিয়ে হাসপাতালে, এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। পুরো রাত তাকে হাসপাতালে রাখা হলো। স্যালাইন, চেক আপ, ডাক্তার সবকিছু করলেন, কিন্তু ডাক্তারের রিপোর্টে কিছুই ধরা পড়ল না। সবকিছু নরমাল। সকাল হতেই তাকে বউ ভাতের আগে আবার বাড়িতে ফিরিয়ে আনা হলো, কারণ স্টেজ সাজানো ছিল, দাওয়াত দেয়া ছিল মেহমানদের। আপুকে আবার সাজানো হলো, আর সেই বউ ভাতের মঞ্চে বসানো হলো যেন কিছুই হয়নি। আপু চুপচাপ বসেছিলেন। বউ ভাতের অনুষ্ঠান শেষ, মেহমানরা চলে গেছেন। ক্যামেরা, পোলাও, কোরমা সব শান্ত। আপু স্টেজ থেকে নেমে এসেছেন। চোখে ঘুম আর ক্লান্তি, কিন্তু ভেতরে এক অসম্পূর্ণ যন্ত্রণা। তখনই ওর ননদেরা এসে বললেন, আজকে ওকে নিয়ে যান, একটু নিজের বাড়িতে থাকুক, ঘুরে এলে সব ঠিক হয়ে যাবে। মুন্নি আপু মাথা নিচু করে বললেন, আমি কোথাও যাব না, ডিভোর্স না দিয়ে আমি এই বাড়ি ছাড়ব না। ঘরটা স্তব্ধ, কারণ সবাই জানে এই কথা মুন্নির নয়। ভাইয়া ও তার পরিবারের লোকজন কেউ বোঝাতে চাইলেন, কেউ করুণা দেখালেন, কেউ রাগ ছাড়লেন, কেউ খালাদের বললেন, আপনারা নাটক করছেন, নিজের মেয়ের পাগলামি চাপাচ্ছেন। কেউ বললেন, মেয়েকে বাড়ি নিয়ে যান, নাহলে পুলিশে দেব। রাতের দীর্ঘ যুদ্ধ শেষে অবশেষে পরিবার মুন্নি আপুর ডিভোর্স করিয়ে তাকে ফিরিয়ে আনল। কি শর্তে, কিভাবে, কেউ প্রশ্ন করেনি। ডিভোর্সের পরদিন সকাল থেকে মুন্নি আপু নিজেকে আটকে রাখলেন বাড়ির একটা স্টোর রুমে। ঘরটা ছোট, বাতাস চলাচলের কোনো রাস্তা নেই। দেয়ালের চারপাশে পোকা, ধুলো, পুরনো জিনিসপত্র, আর দরজা লোহার। না জানালা, না ভেন্টিলেশন, না কারো দেখার সুযোগ। আপু দিনের পর দিন সেখানে থাকেন, না খেয়ে, না পানি খেয়ে, না কারো সঙ্গে কথা বলে। সবাই ভয় আর কান্নার মধ্যে শুধু দরজার কাছে গিয়ে দাঁড়াতেন, কিন্তু ভেতর থেকে একটা শব্দ আসত না। না কান্না, না কথা, না সাড়া, শুধু থমথমে নীরবতা। আর সেই লোহার দরজার ওপাশ থেকে একটা চাপা উপস্থিতি। 1 মাসের মাথায় মুন্নি আপু বেরিয়ে এলেন সেই লোহার ঘর থেকে। একজন আত্মার মতো হাঁটছিলেন। চোখে কোনো আলো নেই,
মুখে কোনো রং নেই, গায়ের ওজন কমে গেছে, গাল ভেতরে ঢুকে গেছে, চোখ বড় হয়ে গেছে। আর সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা, সেটা হচ্ছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলেছেন, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, চুলের গোড়া খুলে গিয়েছে টানাটানিতে। তিনি শুধু বলতেন, চুলে খুব বিরক্ত লাগে। রাতে আবার ঢুকে গেলেন সেই ঘরে, সেই লোহার দরজার পেছনে। ঘরের সবাই তখন তাকে আর ডাকেন না, কারণ ততদিনে সবাই হার মেনে নিয়েছেন। লোহার দরজার ওই পাশে এক সময়ের মুন্নি আছে কিনা তা কারো আর বিশ্বাস হয় না। না খাবার, না পানি, না গোসল, না আলো, না শঙ্খ। মুন্নিয়াপু যখন বেরিয়ে আসতেন, গায়ে পরিচ্ছন্ন জামা, কোনো গন্ধ নেই, ঘাম নেই, শুধু ওজনটা কমে যেত, চোখ বসে যেত, গাল শুকিয়ে যেত, কাঁধ থেকে জামাটা ঢিলে হয়ে যেত। কিন্তু তবুও 3 মাস একজন মানুষ অন্ধকার ঘরে কিভাবে কাটাতে পারে? না কেউ খাবার নিতে পেরেছে, না কেউ ভেতর থেকে কোনো শব্দ শুনেছে। সেই 3 মাস পরে হঠাৎ দরজা খুলে গেল। ওকে দেখে মনে হচ্ছিল যেন এক পরিচর্যিত আত্মা ফিরেছে, যাকে মানুষ দেখার সুযোগ পায়নি, কিন্তু কেউ যেন তাকে দেখে রেখেছিল। এক ফোঁটা পানি না খেয়ে 3 মাস কিভাবে বাঁচল সে? আর যদি থাকেই, এত পরিষ্কার থাকলো কিভাবে? এর উত্তর আল্লাহ জানেন। ভেতরে কি হয়েছিল তাকে কেউ জিজ্ঞেস করল না, কিছু কেউ সাহস করেনি, কিন্তু ও নিজেই বলল। শান্ত গলায় মাথা নিচু করে মুন্নিয়াপু বললেন, আমার স্বপ্নে একজন হুজুর এসেছেন, সাদা জামা পরা, নরম মুখ, চোখে নূর। তিনি বললেন, তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। ঘরে সবার চোখে বিস্ময়। তুমি জানো উনি কে? কেউ একজন জিজ্ঞেস করল। না, আপু বললেন। কিন্তু উনি বললেন উনি সিলেটে থাকেন, আমাকে যেতে হবে, উনি আমার জন্য কিছু একটা রেখেছেন। মুন্নিয়াপু আবার শান্ত, কোনো উত্তেজনা নেই, কোনো উন্মাদনা নেই। ওই হুজুর আমাকে ডেকেছেন, আমি যাব। পরদিন সকাল হঠাৎ ফোন এলো। খালা বললেন, মুনকে খুঁজে পাচ্ছি না, কোথাও নেই, ঘরের দরজা খোলা, কেউ কিছু জানো? মুন্নিয়াপুর কাছে কোনো টাকা ছিল না, বাস ভাড়া, খাবার খরচ কিচ্ছু ছিল না। কেউ দেখেনি, কেউ চেনেনি। এইভাবে একটা মেয়ে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবে কিভাবে, তাও একা? 2 দিন পর আপু ফিরে এলেন, চুপচাপ, মাথা নিচু। মা জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি? মুন্নিয়াপু বললেন, সিলেট গিয়েছিলাম, ওই হুজুরের কাছে যিনি স্বপ্নে এসেছিলেন। আমি দেখেছি ওনাকে, উনি চিনেছেন আমাকে। তিনি বললেন আমি ভালো হয়ে যাব, কিন্তু ধৈর্য ধরতে হবে। মা জিজ্ঞেস করলেন, কিন্তু তুই গেলি কিভাবে? টাকাও তো সাথে ছিল না। কেউ কি সাথে ছিল? বাসে উঠলি কিভাবে? আপু চুপ করে থাকলেন, তারপর বললেন, সব ওনারাই ব্যবস্থা করেছিলেন। উনি বলেছিলেন আমি যাব, উনিই পথ দেখাবেন। সিলেট থেকে ফেরার পর মুন্নিয়াপু 2 দিন ছিলেন বাসায়। সবার মন শান্ত, কিন্তু রাত নামলেই আপু সারা রাত ঘুমাতেন না, চুপচাপ হেঁটে বেড়াতেন। পেছনের বারান্দা, রান্নাঘর, বাসার ঘর, খালি পায়ে মাথা নিচু করে মাঝে মাঝে জানালার পাশে দাঁড়িয়ে থাকতেন অনেকক্ষণ। নীরবতা এতটাই গভীর ছিল যে রাতের ঘুম ভেঙে কারো চোখ খুলে গেলে মনে হতো এই ঘরে আপু একা না, আরো একজন হাঁটছে। তারপর 3য় দিন সকালে আপু গিয়ে পৌঁছালেন উত্তরার সেই বাড়িতে, আর সেদিন রাতেই আবার সেই লোহার দরজার ঘরে ঢুকে পড়লেন। এভাবেই কেটে গেল 1টা বছর। এই 1 বছরে মুন্নিয়াপু মাত্র একবার বের হয়েছিলেন ঘর থেকে। মুন্নিয়াপুর বিয়েতে কমপক্ষে 2টি ক্যামেরা ছিল আমাদের পরিবারের পক্ষ থেকে। সেগুলো সবসময় স্ট্যান্ড বাই ছিল, হল থেকে ঘর পর্যন্ত, সাজানো থেকে বিদায় পর্যন্ত সব রেকর্ড করা। ছেলে পক্ষ থেকেও আরো কিছু ক্যামেরা ছিল, কিন্তু হঠাৎ খবর এলো ভাইয়া, আপুর প্রাক্তন স্বামী, আরেকটি বিয়ে করেছেন। ওদের পরিবার জানতে চাইল মুন্নি কেমন আছে, সবকিছু ঠিক আছে তো? তখন আমার খালাতো ভাই বললেন, আপনাদের তো ভিডিও আছে, ছবি আছে, আমাদের দেয়া যাবে? আর ঠিক তখনই ওদের পক্ষ থেকে জানানো হলো ভিডিও খোলা যাচ্ছে না, ফাইল খুললে সাদা স্ক্রিন আসে, ছবিগুলো হারিয়ে যায়। মুন্নিয়াপুর কোনো ছবি আসলে আসেনি। কখনো ওর মুখ ঝাপসা, কখনো ওকে ঘিরে আলো ফুটে উঠেছে, আবার কখনো পুরো ফাইলটাই ড্যামেজড। একমাত্র একটি ছবি পাওয়া গিয়েছিল, সেটাতে মুন্নিয়াপুর মুখটা একদম পুড়ে যাওয়া একটা মুখের মতো। কে ছবি মুছে দিল? কেন?
কোনো জবাব নেই। এর মধ্যেই খালার আর এক মেয়ে দোলাপুর বিয়ে ঠিক হলো। সবাই ব্যস্ত, সাজসজ্জা, নিমন্ত্রণ, রান্না। বিয়ের দিনে ঘরের সবাই একসাথে বারবার ডাকলো, ওর চাচি, চাচা, ফুপু, ভাই, কিন্তু একবারও সাড়া দিল না। ঘরের ভেতরটা ছিল চুপচাপ। জানলা দিয়ে আসা আলোটা ওর দরজার ফাঁক দিয়ে পড়ছিল, আর ভেতরে বসেছিল একটা নিঃশব্দ ছায়া ঢাকা সত্তা। মুন্নিয়াপু সেদিন বের হলেন না, কোনো শব্দ, কান্না, সাড়া কিছুই করলেন না। দোলাপুর বিয়ের 1 মাস পেরিয়ে গেছে। মুন্নিয়াপু আবার ঘরের সেই লোহার দরজা ঠেলে বের হলেন, কিন্তু এইবার ছিলেন ক্লান্ত, অসুস্থ, কম্পমান। দোলাপু তখন তাকে দেখা মাত্র জিজ্ঞেস করলেন, কি হয়েছে মুন্নি, তুই কেমন আছিস? মুন্নিয়াপু ধীরে ধীরে তাকালেন। আমার খুব খারাপ লাগছে দোলা, খুব খারাপ। তারপর হঠাৎ বমি শুরু হয়ে গেল। নিঃশ্বাস ভারী, শরীর কাঁপছে, ঠান্ডা ঘাম। 2-3 দিন এমন চলার পর শেষমেশ তিনিই গেলেন এক পরিচিত বিশ্বাসযোগ্য ডাক্তার দেখাতে। আপনারা হয়তো ভাবছিলেন ওর শরীর খারাপ, গ্যাস্ট্রিক ইনফেকশন কিছু একটা, চিকিৎসায় ঠিক হয়ে যাবে। কিন্তু যা জানা গেল তা শুধু অবাক করেনি আমাদের। বুকের ভেতর যেন একটা শূন্য বিস্ফোরণও ঘটিয়ে দিয়েছে। ডাক্তার মুখ নিচু করে রিপোর্ট দেখতে দেখতে বললেন, আপনার বোন, উনি সন্তান সম্ভবা। কেউ বিশ্বাস করতে পারছিলেন না, কেউ বলতেও পারছিলেন না কিছু। তখনও প্রশ্ন উঠল, কিভাবে? আমি জানি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কোথায় ছিলাম, বললেন মুন্নিয়াপু। ফ্যামিলি সিদ্ধান্ত নিল বাচ্চাটাকে কোনোভাবেই পৃথিবীতে আসতে দেয়া যাবে না। মুন্নিয়াপু ভেঙে পড়লেন। আমার বাবা, যিনি শুরু থেকে মুন্নিয়াপুর পাশে ছিলেন, যিনি ডাক্তার, কবিরাজ, হুজুর, রুকাইয়া সবকিছু করেছেন, তিনি একদিন খবর পান একজন হুজুর আছে যিনি অনেক কিছু জানেন। এমন হুজুর পাওয়া মানে শেষ আশার আলো। আল্লাহর বান্দা, কোরআনের বাহক মুন্নিয়াপুকে আবার আমাদের বাসায় নিয়ে আসা হলো। হুজুর মুখ নিচু করে চুপ করেছিলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে শুধু বললেন, আমি ওর সামনে বসবো না, কারণ আমি জানি এটা কিসের, এটা কার দ্বারা কিভাবে এসেছে আমি জানি, এবং এটা যাবে না। এই জিনিসের একটাই সমাধান আছে, মৃত্যু। যতদিন বেঁচে থাকবে এটা ওর ভেতরে থাকবে। অনেকবার চেষ্টা হয়েছে, দোয়া, চিকিৎসা, হুজুর, ভরসা, ভালোবাসা, কিন্তু মুন্নিয়াপু কোনোদিন আর মুন্নি হয়ে ফিরে আসেননি। দিন কাটতে লাগলো, তিনি আর কথা বলেন না। মাঝে মাঝে কিছু বলেন, সেটা অবুঝ ভাষায়, অচেনা চোখে তাকিয়ে। তিনি 2 বার নিজের জীবন শেষ করার চেষ্টা করেছেন, কিন্তু 3য়-বারে কেউ তাকে থামাতে পারেনি। ভোরবেলায় যখন দরজা খোলা হলো, তার নিথর শরীর মেঝেতে পড়েছিল, চোখ খোলা, মুখে অদ্ভুত শান্তি, আর শরীর নিঃশ্বাসহীন। 27 রমজান, এক পবিত্র রাত। আল্লাহর ঘর গমগম করছিল জিকিরে, দোয়ায়, মাফ চাওয়ায়। আর সেই রাতেই মুন্নিয়াপু পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। তার ঠোঁটে লেগেছিল হালকা হাসি। মরদেহ প্রস্তুত হচ্ছিল কাফনের জন্য, আর ঠিক তখনই আকাশ থেকে যেন নেমে এলো কাকের দল। শুধু 2-4টা না, অনেকগুলো কাক ঝাঁকে ঝাঁকে দল বেঁধে চিৎকার করতে করতে হাজির সবাই। ঘরে ছিল একটি বেড়াল, যেটিকে মুন্নিয়াপু মাঝে মাঝে খাবার দিতেন। সেই বেড়ালটাও সেদিন ঘরের এক কোণায় বসে কাঁপছিল। আর কাকগুলো, ওদের চোখে আলো ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল ওরা শুধু দেখতে নয়, বুঝতে আর অনুসরণ করতেও এসেছে। ওরা যেন শেষবারের মতো বিদায় জানাতে এসেছে কাউকে, কারণ তারা জানত এই শরীরটা শেষ, কিন্তু এই আত্মা এখন তাদের জগতে ফিরছে। 2 দিন পর মারা গেল ওর প্রিয় বিড়ালটি, যেটা কেবল ওর কাছ থেকেই খাবার খেত। সে যেন জানত, যার জন্য আমি এসেছি সে আর নেই, তাহলে আমার থাকার মানে কি? অন্যদিকে দোলাপু তখন ছিলেন দেশের বাইরে। কেউ তাকে কিচ্ছু বলেনি, কারণ পরিবার জানত এই খবর শুনলে দোলা নিজেকে সামলাতে পারবেন না। কিন্তু ঠিক তখন দোলাপু বারবার ফোন দিতে লাগলেন, অস্থির হয়ে উঠলেন, কারণ তিনি মুন্নিকে নিজের বাসায় দেখেছেন। তিনি বললেন, মুন্নি বসে আছে আমার মেয়ের পাশে। বাবা ফোনটা হাতে তুলে নিয়ে ধীরে বললেন, মুন্নি আর নেই মা। এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন।
আর ঘটনাটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটাও শুনতে চাই, কারণ ঘটনাটি পড়ার পরে আমি এখনো অনেকক্ষণ ধরে ভাবছি যে ঘটনাটি আসলে কিভাবে ঘটলো, কোথায় গেল। খুবই অন্যরকম একটি ঘটনা, সচরাচর এই ধরনের ঘটনা পাওয়া যায় না, সেজন্য আপনাদের মতামত জানানোটাও জরুরি। আশা করছি কমেন্ট সেকশনে জানাবেন, ইনবক্স করবেন, ইমেল করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আর এই মুহূর্তে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। যদিও আপনাদের অনেকেই বলেন শুধুমাত্র ইমেল শোনানোর জন্য, কিন্তু কিছু অডিও ক্লিপ আসলে প্লে না করলেই না, এবং আমরা চাই সবার পার্টিসিপেশন। আর অডিও ক্লিপে যার ঘটনা তিনি তার মতো করে বর্ণনা করতে পারেন, এটার আলাদা একটা মজা আছে, এবং আমি বিশ্বাস করি যে এই অডিও ক্লিপের জন্য আলাদা শ্রোতা আছে। সুতরাং সবার কথা মাথায় রেখে আমরা অডিও ক্লিপে যাই এবং যেতে চাই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ রাজীব ইসলাম বলতেছি, বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে। আমি এখন বর্তমানে গুলশান 2 নম্বর একটা ছোটখাটো জব করতেছি। তো আমি অনেক আগ থেকেই ভূতে প্রেমের সাথে জড়িত থাকতাম, যখন আমার কাছে বাটন ফোন ছিল। তো বর্তমানে আমি আপনাদের voot.com এর সাথেও আছি, নিয়মিত আপনাদের ঘটনা শুনি। তো চিন্তা করলাম যে শুধু শুধু ঘটনা শুনলেই তো আর হবে না, তো যদি একটা ঘটনা আমিও আমার মাধ্যমে voot.com এ যায় তো নিজেকে আসলে অনেক সার্থক ভাবতাম। সেই ক্ষেত্রে আমার এক মামার কাছ থেকে 2টা ঘটনা শোনা, এক জেলে ভাইয়ের। তো জেলে ভাইয়ের নাম ছিল শহীদুল ইসলাম। তো তিনি প্রতিদিনের মতোই জেলে ছিল, তো প্রতিদিন জাল বাইতো। তো তার সাথে আরেকটা লোক ছিল, তার নাম ছিল ঠিক আমার মনে নেই। তো 2 জনের কথা ছিল যে রাত্রে 1-1:30টার দিকে তো তাদের জাল বাবার জোবা ছিল। তো সেই অনুযায়ী তাদের কথা ছিল যে সবাই যাতে ঠিক টাইমে যেন তাদের নৌকায় আইসা পড়ে। যে বাবা সেই কাজ। তো শহীদুল ইসলাম সে ভাবলো যে শুধু শুধু বাসা থেকে তো আর লাভ নাই, তো তার চেয়ে বরং আমি নদীতেই চলে যাই। তো নদীর পাড়ে তাদের নৌকা ছিল, সেখানে সে অনেকক্ষণ শুয়েছিল। সে বাঁশি বাজাতে জানো, সে শুয়ে অনেকক্ষণ বাঁশি বাজাতে লাগলো। তো বাঁশি বাজাতে বাজাতে অনেকক্ষণ সময় হয়ে যায়। যাওয়ার পরে দেখতেছে যে তার সাথে যাওয়ার কথা ছিল সে এখনো আসেনি। রাত প্রায় 1টা থেকে 1:30টা বেজে গেছে। তাদের যে সময় জাল ফালানোর, মাছ ধরার, ওই সময় ওভার হয়ে যাইতেছে। তো তখন সে চিন্তা করলো, তার পাশেই ছিল নদীর কাছেই তার শ্বশুর বাড়ি ছিল, প্রায় 15 থেকে 20 মিনিট পথ। তো চিন্তা করলো যে শুধু শুধু নদীর পাড়ে বসে থেকে তো লাভ নেই, তার চেয়ে বরং আমি শ্বশুর বাড়ির দিকে রওনা দিই। যে বাবা সেই কাজ। সে তার বাঁশিটা হাতে নিয়ে সে হাঁটতেছিল। আর রাত প্রায় তখন 1:30 কি 1:45টার মতো বাজে। তো শ্রীপুরে, মেহেন্দিগঞ্জের শ্রীপুরে একটা মোল্লাবাড়ি নামে একটা জায়গা আছে। তো ওই জায়গাটা যারা শুনতেছে, যদি শ্রীপুরের কেউ থাকে অবশ্যই চিনবে। মোল্লাবাড়ির ওইখান থেকে যদি আসরের পরে বা মাগরিবের পরেও যদি কেউ যাইতো, তাহলে তার মনের ভিতর অন্যরকম একটা অস্বস্তি ফিল হতো। সেইখানে সে রাত্র 1:30 থেকে 1:45টার দিকে যাইতেছিল একা একবারে। সে বাঁশি বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যাইতেছিল। তো যখনই মোল্লাবাড়ির সামনে যাওয়ার পরে হাতের বামে একটা রাস্তা থাকে,
তো ওই রাস্তা দিয়ে যদি যায় তাহলে এক বড় একটা বাগান থাকে, ওই বাগানের ভিতর দিয়া শর্টকাটে যাওয়া যায়। সে চিন্তা করলো যে শর্টকাটে যাওয়ার দরকার নেই, তার চেয়ে বরং আমি মোল্লাবাড়ির সামনে দিয়ে ঘুরে যাই। তো যে বাবা সেই কাজ, সে কি করলো, ওই মোল্লাবাড়ির সামনে দিয়ে যখন যাইতেছিল, যখন হাতের বামে মোড় না নিয়ে সোজা যাওয়া ধরছিল, তো কিছু দূর যাওয়ার পরেই সে দেখতে পাইতেছিল যে অনেক সুন্দর তিনটা মেয়ে অনেক সুন্দর দাঁড়িয়ে আছে, উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। তো শহীদুলের মনের ভিতরে আবার একটু শয়তানি বুদ্ধি ছিল। আগের অনেক মানুষ, ঘটনা প্রায় 10 থেকে 15 বছর আগের, তো বুঝতে পারতেছেন যে আগের মানুষের সাহস অন্যরকম ছিল। তো যেই বাবা সেই কাজ, সে কি করলো, সে আস্তে 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 ওইখান থেকে যাইতেছিল। তো যাওয়ার সময় যখনই তাদেরকে, ওই 3টা মেয়ে ছিল নাকি পুরুষ ছিল জানি না, তাদেরকে যখনই ওভারটেক করতেছিল তখনই মাঝখানে যে মেয়েটা থাকে, ওই মেয়েটা তাকে তার হাতটা খপ করে ধরে ফেলে পিছন থেকে। তখনই ওই শহীদুল কি করলো, শহীদুল ভয় পেল না তেমন একটা, আগেরই মানুষ, সেও ঘুরে দাঁড়ালো, ঘুরলো, ফিরা তাকাইছে তাদের দিকে। তাকানোর পর দেখতেছে 3টা মেয়ে 3টা তাদেরকে অনেক রকম বলতেছে যে তুই আমাদের সাথে চল, ওইখানে চল, ওই ঝোপঝাড়ের ভিতরে চল, তুই যা চাস তাই হবে, আমি বুঝতেছি তোর মনের ভিতর কি আছে। তো শহীদুল চিন্তা করলো যে না, এখন যদি আমি ওদের সাথে যাই তাহলে আমার কপালে দুঃখ আছে। শহীদুল কি করলো, ওদের সাথে কথা বলতেছে আর উল্টো দিকে হাঁটতেছে, আর 2-3 মিনিট যদি যায় তাহলে তাদের বাড়ির দরজা পড়বে। তো সে আস্তে 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 আগাতে আগাতে যখন যাদের দরজা পর্যন্ত যায়, তখনই কি করে, সে হাতটা এত জোরে ছিটা মাইরা সে দেয় দৌড় বাড়ির দিকে দেওয়ার পরেই সে তাদের পুষ্কুনিতে একটা পুষ্কুনি ছিল তাদের বাড়ির সামনেই। তো সে জানতো যে যদি পাক পবিত্র থাকা হয় তাহলে ওই রকমের কোনো শয়তান বা জিন যাই হোক তাদের উপর ভর করতে পারে না। সে কি করে, দ্রুত সে উজু করার পরেই সে পিছনে তাকানোর পরে দেখে আর কিচ্ছু নেই। সে বাসায় যাওয়ার পরে তার ওয়াইফ দরজা খোলার পরে বলে, কি তুমি আজকে নদীতে মাছ ধরতে যাও নাই? সে বলে না, কোনো কথা বলে না আর কি। সে ঢোকার পরে তার ওয়াইফ বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু যাও না তাহলে আসো, কিছু হালকা পাতলা ভাত খায়া তারপরে শুয়ে পড়ো। তো ও বলতেছে যে না, আমি ভাত খাবো না। অনেক জোরাজুরি সাদাসাদির পরেও সে বলতেছে যে না। তার ওয়াইফ বলতেছে যে রাত তো কম হয় নাই, প্রায় 2টা-2:30টার মতো বাজে, তুমি কিছু ভাত খায়া তারপরে শুয়ে পড়ো। সে বলতেছে যে না, খাবো না। এই কথা বলতে বলতে তার ওয়াইফ কি করছে, তার হাতে ধরে টান দিছে। যখনই সে হাতে ধরে টান দিছে, সাথে সাথেই তার জামাই সেন্সলেস, শহীদুল ইসলাম সেন্সলেস হয়ে পরে লাস্টে তার ওয়াইফ পাড়া প্রতিবেশী যারা আছে বাড়ির ভিতরে ডাক চিক করে দেওয়ার পরে সবাই আসার পরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। পরবর্তীতে সবাই আসার পরে তাকে পানি টানি পড়া খাওয়ায়, হুজুরের পানি ছিল সেগুলা সিটা মিটা দেওয়ার পরেই সে আল্লাহর রহমতে সুস্থ হয়। পরবর্তীতে আর তার সাথে তেমন কোনো ঘটনা ঘটে না। তো এই শহীদুল সাহেবেরই সাথে আরেকটা ঘটনা ঘটে, হচ্ছে তার মামা শ্বশুর তাদেরকে একদিন, শুধু তাকেই দাওয়াত দেয়। তার ওয়াইফ আগেই থেকেই ছিল ওই বাসায়। তো সে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে রাত্র 12:30-1টার দিকে সে বলে, আচ্ছা ঠিক আছে, বাড়িতে তো অনেক মানুষ, শুতে অসুবিধা, তার চেয়ে বরং এক কাজ করি, আমি চলে যাই। তো তারা বলতেছে যে না, এত রাত আর এই রাস্তা অনেক ভয়ঙ্কর, তুমি একা যেতে পারবে না, তুমি এক কাজ করো, তুমি আজকে রাতটা থেকে দাও। ও বলতেছে যে না থাক, সমস্যা নেই, আমি যেতে পারবো। যেই বাবা সেই গাছ, নাসর বান্দা, করার কিছু নাই। তো কি করলো, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও। তো তাদের বাড়ি যাওয়ার অনেক দূর মোটামুটি। তো যাইতে সে যাইতেছিল। তো আমাদের ওইখানেই একটা হাই স্কুল আছে, শ্রীপুর ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, সবাই ছিল। ওইখান থেকে আসতে হলে একটা ছোটখাটো একটা ব্রিজ পড়ে সামনে। তো উনি যখনই ব্রিজের উপর ওঠে, ব্রিজটা একটু উঁচা ছিল, ব্রিজের উপর উঠলেই উনি দেখে যে সামনে দুটা অনেক বড় বড় সাদা রকমের দুটা বিড়াল। সে ভাবলো যে না, এদিক দিয়ে আমার যাওয়া যাবে না। তো ব্রিজের নিচ থেকে হাতের ডাইনে একটা ছোট একটা রাস্তা আছে। তো ওই রাস্তা ধরে তিনি হাঁটতে থাকেন। ওইখান থেকে আনন্দবাজার নামে একটা বাজার আছে, ওই বাজারের কাছাকাছি যায়। যখনই তিনি ওই বাজারের কাছাকাছি যায়,
তখনই দেখতে পায় যে দুইটা বড় বড় ষাঁড়, বড় বড় গরু তার সামনে সামনে আগাইতেছে। সে ভাবতেছে যে আজকে কপালে কি জানো আছে। যেবার তিনি অনেক সাহসী ছিলেন, তিনি আস্তে 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 আগাইতেছিলেন, ষাঁড়গুলো আস্তে আস্তে আগাইতেছিল। যখনই আনন্দবাজারের কাছাকাছি যায়, যাওয়ার পরই উনি কি করে, দেয় এক দৌড়। পিছনে দেখতেছে যে দুই পাশের গাছ মানে এমন ভাবে মনে হইতেছে যেন ভাঙ্গে চুরে সব তার মাথায় পড়তেছে, এমন একটা অবস্থা। তো সে ওই পিছনের দিকে আর তাকায় না, তার বাড়ির প্রায় কাছাকাছি আইসা পড়ে। আইসা তাদের যে দরজা ছিল, দরজার উপরে অনেক জোরে শব্দ করে পড়ে, মানে মনে হচ্ছে যেন দরজা ভাঙ্গা চূড়ার ভিতরে ঢুকে যেতেছে। তো বাড়িতে যারা ছিল তারা বের হয় দেওয়ানোর পরে দেখতেছে যে ও মানে সেন্সলেস অবস্থায় দরজায় পড়ে রয়েছে। তো তারপর তারা হুঁশ ফিরানোর পরে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তো বললো যে এই রকমের কাহিনী হয়েছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা আছে। আসলে কাজের ব্যস্ততার কারণে এরকম ভাবে লেখা হয় না বা কিছু করা হয় না। আর আপনার স্টুডিওতে আইসাও আমার প্রচার করার আসলে ওই রকমের সময় নেই। আমি চাই আমার ঘটনাটা যদি আপনি শেয়ার করতেন তাহলে অনেক ভালো লাগতো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুভ বলছি। বাড়ি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার চাঁদপুর গ্রামে। আমি Booth.com এর একজন নিয়মিত শ্রোতা। আজকে আপনাদের সঙ্গে আমার জীবনের একটা সত্য ঘটনা শেয়ার করছি। একদম বেশি কথা না বলে শুরু করি। ঘটনাটি 2022 সালের ডিসেম্বর মাসের। আজও ওই রাতের কথা মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়, বুক ধক ধক করে ওঠে। আমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদীর শাখা বয়ে গেছে, আর ঠিক তার গা ঘেঁষেই একটা পুরনো শ্মশান ঘাট। সেই শ্মশানের এক কোনায় দাঁড়িয়ে আছে এক বিশাল শিমুল গাছ, যেটাকে আমাদের গ্রামে সবাই শয়তানের গাছ বলে ডাকে। শুনতাম সন্ধ্যার পর কেউ ওই গাছের কাছে গেলে একটা মেয়ের হাসির শব্দ শুনতে পায়, আর কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। আমি এসব কথা কখনোই বিশ্বাস করতাম না। ঢাকায় কাকার বাসায় থেকে পড়াশোনা করি, আর ছুটিতে বাড়ি এলে এসব শুনে হাসি। ডিসেম্বরের শীতের ছুটিতে গ্রামে আসলাম। শীতের সকালে কুয়াশা, সন্ধ্যায় আগুন পোহানো, অন্যরকম একটা ভালো লাগা ছিল। আমরা বন্ধুরা মিলে স্কুলে একটা পিকনিকের আয়োজন করি। অনেক আনন্দ, গান বাজনা, খাওয়া দাওয়া। শেষে রাত হয়ে যায়। বন্ধুরা বলে, চল তোকে এগিয়ে দিয়ে আসি। আমি বলি, ধুর, ভয় পাই না আমি, কতবার গেছি এই রাস্তায়। আর এই সাহসী আমার কাল হয়েছিল। রাত তখন প্রায় 12টা পেরিয়েছে। চারপাশে ঘন কুয়াশা, একটু শব্দও নেই। শ্মশান ঘাটের কাছে পৌঁছতেই শরীরটা ঠান্ডা হয়ে গেল, হাত পা যেন অবশ হয়ে এলো। চোখ গেল শিমুল গাছটার দিকে। কিছুক্ষণ সামনে তাকিয়ে ফিরতেই দেখি রাস্তার মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, মাথা নিচু, ভেজা চুল, বেশ লম্বা, নড়ছে না। আমি দাঁড়িয়ে গেলাম, হাঁটতে পারছিলাম না। ভয় জমে গলায় এসে আটকে গেল। কিছুটা সাহস করে পকেট থেকে গ্যাস লাইটার বের করলাম। জ্বালানোর সাথে সাথে দেখি
মেয়েটি হাওয়ার সাথে কুয়াশায় অদৃশ্য হয়ে গেল। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই একটা দমকা হাওয়া এসে লাইটটা নিভিয়ে দিল। তারপর পেছন থেকে একটা কণ্ঠ ধীরে কাঁপা কাঁপা গলায় আমার নাম ধরে ডাকল। আমি পেছনে ঘুরে তাকালাম, কেউ নেই। আবার সামনে তাকিয়ে দেখি ওই মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে। সাদা জামা, মুখ দেখা যাচ্ছে না, আর তার পা দুটো উল্টানো। আমি কাঁপছিলাম। মেয়েটা ধীরে ধীরে বলল, শিমুল গাছের নিচে নাকি তাকে কবর দেয়া হয়েছে। তারপর আমার আর কিছু মনে নেই। পরদিন রাতে জ্ঞান ফিরলে দেখি আমি আমাদের বাড়ির ঘরে শুয়ে আছি। মা বললেন, তোকে শ্মশান ঘাটের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। এলাকার লোকজন বাড়ি নিয়ে এসেছে। জ্ঞান ফিরলেও আমার ভয় যায় না। সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি। মাঝরাতের দিকে মনে হলো কেউ আমাকে বাইরে থেকে আমার নাম ধরে ডাকছে। আমি ভয়ে চিৎকার করে উঠি। মা দৌড়ে এসে জানালার দিকে তাকিয়ে দেখেন কিছুই নেই। পরদিন সকালে মসজিদের ইমাম আমাদের বাড়িতে আসেন। একটা তাবিজ দিয়ে বলেন, শ্মশান ঘাট থেকে কিছু একটা এর পেছনে লেগেছে। ইনশাআল্লাহ এই তাবিজ পড়লে আর সমস্যা হবে না। এরপর থেকে, অর্থাৎ এই তাবিজটি পড়ার পর থেকে আমার আর সমস্যা হয়নি। তাবিজটি এখনো আমার গলায় আছে, কিন্তু ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে আমি আর একা যাই না। এই ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, চাইলে পরেরটা পাঠিয়ে দেব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি এই ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। .com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। একটু আগে যে অডিও ক্লিপটা প্লে করলাম সেটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি আমাদের আজকের এই এপিসোডটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জাহিদ শাহরিয়ার বলতেছি নোয়াখালী থেকে, কিন্তু বর্তমানে আমি এখন আমেরিকান প্রবাসী। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা কালো জাদু নিয়ে আর কি, আমার পরিবারের সাথেই ঘটা। তো আমি এখন বলতেছি, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো ভাই, মেইন কাহিনীটা হচ্ছে আমাদের পরিবার আলহামদুলিল্লাহ, আমার আব্বু, আমার বড় ভাইয়া, ওনাদের ইনকাম ছিল একটু ভালো। তো ভাইয়ের একটা সমস্যা ছিল যে ভাইয়ার যেটাই পছন্দ হইতো ভাইয়া ওটাই আপনার বাসায় নিয়ে আসতো। এই ধরেন কোনো ভালো শাকসবজি, মাছ, ধরেন ভালো মতো চলা যায় এমন কোন জিনিস পাইলে ভাইয়ের ভালো লাগছিল ভাইয়া এগুলো নিয়ে আসতো। তো ঘটনাটা শুরু হয়, ভাইয়া আপনার কয়েকটা মাছ কিনছিল বড় বড়, কিন্তু যেদিন থেকে এগুলো আনছিল তখন থেকে সমস্যাটা শুরু হয় আর কি আমাদের পুরো পরিবারের সাথে। তো আমার ভাইয়ের কথা বলি, আমার ভাইয়া যখন দেশে থাকতো, বর্তমানে উনিও আমেরিকান প্রবাসী। তো উনি যখন দেশে থাকতো ওনার মূলত উনি শিক্ষকতা করতো আর সাথে টিউশনি করতো। তো ভাইয়া মূলত সন্ধ্যার সময় একটু টিউশনি করাইতো। তো ভাইয়ার বাসা আস্তে আস্তে আপনার 9টা বাজতো, অথবা আপনার 10টা, অনেক সময় 11টা হইতো বাসায় আসতে আসতে। তো আমি আপনাকে বলি ভাইয়া, আমাদের বাসা থেকে একটু দূরে আপনার একটা কবরস্থান ছিল।
তো ভাইয়া একদিন আসছিল, আমি আপনাকে আরেকটা কথা বলি ভাইয়া, আমার ভাইয়ের কাছে একটা নিউ বাইক ছিল, একদম নতুন ব্র্যান্ড নিউ। তো ভাইয়া যখন আসতেছিল তখন ভাইয়ের বাইকটা একদম স্টপ হয়ে যায়, কিন্তু নতুন বাইক সবকিছু একদম ঠিক ছিল, কিন্তু বাইকটা কেন জানি আপনার স্টার্ট মানে নিচ্ছিল না। তো ভাইয়া আপনার বাইক থেকে নেমে যায়, নামার পরে ভাইয়া একটু মানে চেষ্টা করে যে হাত দিয়ে আপনার বাইকটাকে নিয়ে আসবে, কিন্তু বাইকটাকে ভাইয়া নাড়ানো সম্ভব আপনার হচ্ছিল না আর কি। তো ভাইয়া একটু ভয় পেয়ে যায়, তখন ভাইয়া বাইকটা রেখে একটা দৌড় দিয়ে আমাদের বাসায় চলে আসে। আসার পরে আমাকে ডাকে, আমাকে ডাকার পরে বলে যে এই সমস্যা একটু আমার সাথে আয়। আসলে ভাই আমাদের যে জায়গায় বাইকটা ছিল ওইখান থেকে আমাদের বাসায় আসতে আপনার কমপক্ষে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো ভাইয়া আসলো, ভাইয়া আসার পর আমাকে ডাকলো। আমরা যখন গেলাম ঠিক তখনই বাইকটা পড়ে গেল। কথা বলছেন ভাই, বাইকের কোনো স্ট্যান্ডও করা ছিল না, বাইক একদম মানে চালানো অবস্থা, বাইক যে একদম স্থির হয়ে থাকে ঠিক অবিকল ওইভাবে ছিল, মানে কেউ ইয়ে করে না। যখনই আমরা বাইকটার সামনে গেলাম ঠিক তখনই ভাইয়া বাইকটা পড়ে গেছিল। তো তারপরে আমরা 2 ভাই একটু ভয়ে ভয়ে বাইকটা নিয়ে আপনার বাসায় আসলাম আর কি। এরপর থেকে ভাইয়া মূলত আমাদের সাথে মেন সমস্যাগুলো শুরু। বলে রাখি ভাই, আমাদের তখন আপনার টিনের ঘর ছিল আর কি। তো রাত্রে যখন আমরা ঘুমাইতাম মনে হতো যেন আমাদের চালের উপর দিয়ে কেউ হাঁটে, তারপরে আমাদের দরজায় টকটক শব্দ। অবশ্য এটা সর্বক্ষণ হইতো, মানে আমরা রাতটা যে ঘুমাবো এই মানে এরকম কোনো অবস্থা ছিল না। তো আমার বড় ভাইয়ের বউ, উনি একটু আপনার ধার্মিক মানুষ, কিন্তু মানে উনি ছাড়া আমাদের সব বাসার যত মানুষগুলো আছে সবগুলোর সাথে সমস্যা মানে আপনার শুরু হচ্ছিল আর কি। তো আমরা দেখতাম যে আমাদের আপনার যে বাসার মধ্যে দেখতাম যে ছায়া হাঁটে। প্রথম আমরা হয়তো ভাবতাম যে আমরা সারাদিন এত পরিশ্রম করি, ক্লান্তির কারণে হয়তো এগুলা দেখতেছি, এটা হইতে পারে, হয়তো বা আমাদের ঘুমের ঘরে এমনটা হইতে পারে, এই ভেবে আমরা কেউ কারোর সাথে এগুলা শেয়ার করতাম না। কিন্তু ভাই আস্তে আস্তে এগুলা বাড়তে শুরু করলো। আপনার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা, তারপরে ঠিক মতো ঘুমানো যায় না, রাস্তাঘাটে হাঁটতে পারি না, এদিক থেকে ঢিল আসে ওই দিক থেকে ঢিল আসে, মানে এক অবস্থা খারাপ। তারপরে এদিকে আপনার কয়েক মাস চলে গেল, ভাইয়ার একটু ফাইন্যান্সিয়াল অবস্থা একদম খারাপ, তারপর আব্বুর একটু মানে অবস্থা একদম খারাপ, মানে আমাদের টাকা সোর্সে একদম নাই। তো ভাই আস্তে আস্তে ঘরে সবার মধ্যে একটু আমি আপনাকে বলি যে আমাদের পুরো পরিবার, আমরা একদম হাসি খুশি পুরো পরিবার, আমরা যতজন ফ্যামিলি মেম্বার আছি আমরা সবাই হাসি খুশি ভাবে কথা বলি, একদম হাসি খুশি, আপনার দুষ্টামি সবকিছু হইতো আমাদের মধ্যে। কিন্তু আস্তে আস্তে ধীরে আমাদের পরিবারের সবার মধ্যে আপনার দূরত্বটা বাড়তে শুরু হয়। কেউ আপনার কারোর সাথে কথা মানে বলতোই না, এই খাওয়া দাওয়া হইতো শেষ। মানে আমরা যে একটা হাসি খুশি পরিবার ছিলাম, সবার সাথে কথা বলতাম, মজা করতাম, আমাদের মধ্যে এগুলা একদম বিন্দু পরিমাণ শেষ। আপনাকে বলি ভাই, আমরা 3 ভাই, আমার মেজো ভাই হচ্ছে হুজুর। তো মানে উনি যেহেতু একজন হুজুর মানুষ, ওনার সাথে তো কোনো সমস্যা হয় নাই বলতে গেলে। আমাদের পরিবারের মধ্যে একমাত্র উনি একদম ঠিক ছিলেন, যেহেতু উনি হুজুর, কোরআনে হাফেজ, তো সেহেতু ওনারা তো সমস্যা হয় নাই। আর আমরা বাকি সবগুলা মানুষ এটার জন্য সাফার করছি অনেক। তো ভাইয়া যখন মানে এভাবে এতগুলো সমস্যা মানে হয়ে যেতেছে, আমার বড় ভাইয়া, আমি, তারপর আমার আব্বু, আমরা ঘুমাইতে পারতাম না। মানে ঘুমাইলে মনে হইতো মানে আমাদেরকে কেউ মারতেছে, খারাপ স্বপ্ন দেখতেছি, তারপরে ঘরে আগুন লাগতেছে, মানে এইভাবে ভাইয়া মানে আমরা শান্তির ঘুম যাব মানে এরকম কোনো ওয়ে ছিল না। তারপরে আমাদের মেজাজের কথা বলে লাভ নাই, বিনা কারণে মানে আমাদের সাথে মানে অনেকের পুরো বাড়িতে যারা ছিল সবার সাথে আমাদের ঝগড়া হইতো। তো আমার যিনি হুজুর ভাই, আমার মেজো ভাই, উনি ঠিক মতো মানে বুঝছিলেন যে এই সমস্যা কোন একটা প্যারানর্মাল সমস্যা হচ্ছে আমাদের সাথে। তো উনি এমনি হুজুর, উনি মানে এত তান্ত্রিক সম্পর্কে অথবা জিন সম্পর্কে ওনার এত ধারণা নাই। তো মানে আমার ভাইয়া আমাদের সবাইকে মানে বললো যে হয়তো বা আমাদের সাথে কোনো সমস্যা হইতেছে, আমি কোনো কবিরাজের সাথে যোগাযোগ করি। এই কথা বলার সাথে সাথে আমার আব্বু আমার ভাইয়ার এত জোর একটা থাপ্পড় দিছে যে বলার মতো না। একটা নর্মাল কথা, কিন্তু আমার আব্বু মানে
ওনার সাথে মানে ওই সময়গুলো মানে সবচেয়ে বেশি হচ্ছিল। আর উনি মানে অলরেডি প্রসেসড ছিল, যার কারণে মানে এই আপনার সমস্যাগুলো হচ্ছিল। তারপরে আমার ভাইয়া আপনার এর সাথে কথা বলে, একজন কবিরাজের সাথে কথা বলে, কিন্তু ভাইয়া কবিরাজ দেখায়, কবিরাজ আসে, মানে যত কিছু পারে সবকিছুই করে, কিন্তু এটার কোনো মানে আপনার সমাধানটা ওনারা দিতেই পারে না। উল্টো আমাদের থেকে টাকা মানে যাইতেছে ভাইয়া, টাকা এত হওয়ার মানে ওরা মানে নিত। শুধু আমরা মানে ভাবতাম যে এটা যে আমাদের একটু শান্তি প্রয়োজন, আমরা মানে এটা থেকে রক্ষা পাইতেছে, আমাদের মেন কথা হলো এটা। তো ভাইয়া মানে এমনি করতে করতে ধরেন আমাদের 6টা 7টা সম্ভবত 6-7টার মতো কবিরাজ দেখানো শেষ, কোনো কিছুই মানে হচ্ছিল না। আপনার এইদিকে আবার মানে আমাদের ভয়াবহতা মানে অনেক বেশি হয়ে গেছিল। আমার বড় ভাইয়ার ওনার সমস্যাটা হচ্ছিল সবচেয়ে বেশি ওনার মধ্যে, মানে উনি শুধু চাইতো যে মানে উনি আত্মহত্যা করুক, মানে আপনার করবে, মানে কখনো আপনার গলায় ফাঁস দেওয়ার ইয়ে করতো, কখনো হাত কাটার ইয়ে করতো, মানে এইভাবে মানে মানে ওনারা মানে আমাদের পুরো পরিবার মানে সবাই চাইতো যেন সবাই আপনার নিজেকে নিজে খুন করে। শুধু আমার মেজো ভাই একটু আপনার সুস্থ ছিল। তো এভাবে চলতে চলতে একদিন একজন তান্ত্রিকের খোঁজ পায় আমার ভাইয়া। উনি তান্ত্রিক বলাটা আমার ঠিক হবে না, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, একদম হুজুর টাইপের মানুষ ছিলেন। উনি আসলেন, আপনাকে বলি ভাই আমার আবার তুলা রাশি। তো উনি আসলেন, উনি আসার পরে বলতেছেন যে আপনাদের মধ্যে যদি কেউ আপনার তুলা রাশি থাকেন তাহলে আমার সামনে আসেন। তো ভাই যেহেতু আমি তুলা রাশি ছিলাম, আমি গেলাম, যাওয়ার পর আমাকে বললো যে আপনি বসেন, আপনার সামনে আমি এক গ্লাস পানি রাখবো, আপনি দেখেন আপনি কিছু দেখেন কিনা। তো ভাই মানে এমনিতেই আমি এগুলো বিশ্বাস করি না, কিন্তু উনি বললো যে আচ্ছা ঠিক আছে। আমি বসলাম, বসার পর উনি একটা কালো কাপড় নিলেন, নিয়ে নেওয়ার পরে আমার চোখে আপনার বেঁধে দিলেন। এরপরে উনি কিছু একটা করলেন, করে আমার চোখে একটু হাত ইয়ে করলেন, দেওয়ার পরে বললো যে আপনি কি কিছু দেখেন? রাসেল ভাই আমি কিছুই দেখি না, দেখতেছি আমার চোখ বাঁধা, একদম অন্ধকার। কিন্তু হঠাৎ করে আমি দেখতেছি ভাই আমার সামনে বিশাল একটা কি বলে একটা মাঠের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। আর এই জায়গার মধ্যে একজন ধবধবে সাদা কাপড় পরিহিত একজন মানুষ, দেখতে আপনার আলেমের মতো মনে হচ্ছিল, একজন হুজুর মানুষ। আমি শুধু মানে দেখতেছি একজন হুজুর দাঁড়িয়ে আছে। তো যিনি কবিরাজ উনি আমাকে বলতেছে আর কি, আপনি কি কাউকে দেখতেছেন? আমি বললাম যে হ্যাঁ, আমি তো দেখতেছি একজন হুজুর মানুষ টাইপের মানুষ, উনি আমাকে সালাম দিছে মাত্র। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি সালামের উত্তর নেন, উত্তর নেওয়ার পরে আপনার সমস্যার কথা বলেন। তো ভাই আমি যেহেতু এখন আমার চোখের সামনে দেখতেছি, আমি সালামের উত্তর নিলাম। উত্তর নেওয়ার পরে বললাম যে দেখেন হুজুর, আমাদের সাথে এই সমস্যা হচ্ছে। তো হুজুর বললো আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি ইয়ে করবেন না, আপনি তাকে থাকেন। তো ভাই কিছুক্ষণ পরে মানে দেখতেছি মানে অনেকগুলো কালো কালো আপনার কাপড় পরা মানুষ, কি এটা মানুষ কিনা আমি জানি না, কাপড় পরা আপনার অনেকগুলা, মানে ওই হুজুরটা যিনি প্রথমে আমার সাথে মানে কথা হয়েছিল আমার চোখ বাঁধা অবস্থা, উনি সবগুলা নিয়ে আসলেন, বললেন যে দেখেন এইগুলা। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ঠিক জি হুজুর, আমি তো দেখতেছি সবগুলা কালো কালো মানুষ। বললো যে এটা কালো মানুষ না, এরাই হচ্ছে জিন, এরা আপনাদেরকে সমস্যা করতেছে, সমস্যা না, আমি এদেরকে হত্যা করে ফেলবো, আপনারা এগুলো চিন্তা করিয়েন না। তো রাসেল ভাই আমি দেখলাম যে হুজুর মানে শুধু হাত নাড়াইতেছেন, আর কালো কালো মানুষগুলো শুধু উদা হচ্ছে, এইটাই, আমি আর কিছু দেখি নাই। মানে এইভাবে আপনার শেষ হলো, আমি এত কিছু মাথায় নিয়ে নেই। তারপর রাসেল ভাই এগুলা শেষ, হুজুরে আমার এখনো মনে আছে হুজুরকে আমরা দিচ্ছি প্রায় আপনার 50,000 টাকা, অনেকগুলো টাকা। তারপরে ধরেন আমরা একটু আপনার সুস্থিতে ছিলাম যে আলহামদুলিল্লাহ হয়তো এবার আমরা এটা থেকে মুক্তি হয়ে গেছি। কিন্তু রাসেল ভাই যখন উনি গেল, হুজুর আমাদেরকে বললো যে আর কোনো সমস্যা নাই, যে আপনারা এখন এখান থেকে মুক্ত। তো রাসেল ভাই আমি আপনার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আপনার শুয়েছিলাম রাত 10টায়। যেহেতু মনে মনে একটু ভয় আছে, আমি নামাজ কালাম পড়ে তারপরে আমার ফোনের মধ্যে আয়াতুল কুরসি ছেড়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি একটু মাত্র শুইলাম আর কি। তো শোয়ার পরে আমার আয়াতুল কুরসিও শেষ, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পাশে কেউ আপনার বসে আছে।
তো আমি যখন আমার মানে আমি তো আমার একটা স্বভাব হচ্ছে ভাই, আমি যদি শুই আমার পুরো শরীর আমি একদম কম্বল দিয়ে ঢেকে শুই, এবার এটা শীত হোক গরম হোক আমার এই অভ্যাসটা আছে আর কি। তো আমি যখন আমার কম্বলটা সরাই দেখি আমার ডান পায়ের পাশে একজন বসে আছে, বাম পায়ের পাশে একজন বসে আছে, আমার ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, আমার মানে একদম আমার আপনার পাশে ইয়ে করে আছে, বসা আছে। তো ভাই রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি মাত্র শুইছি, আমার আয়াতুল কুরসিটা শোনা মাত্র শেষ, মানে একটু শেষ হয়েছে, শেষ বলতে গেলে একবার শোনা শেষ। কিন্তু আমি যখনই দেখলাম যে আয়াতুল কুরসিও বন্ধ হয়েছে, আমি দেখলাম যে আমার চারপাশে চারটা সবগুলো কালো, একদম কালো অবয়ব। তো আমি তো দেখে ভাই একদম ভয় পেয়ে গেছিলাম। এটা স্বাভাবিক ব্যাপার, যে কেউ আপনার ভয় পাবে। কিন্তু আসলে ভাই আমি ওই যে আয়াতুল কুরসিটা মানে আপনার শুনছিলাম না, ওইটা শোনার পর আমি শুধু বুকে একটা হালকা একটা ফু দিছিলাম। এখন আমি দেখতেছি যে মানে আমার চোখ একদম খোলা, কিন্তু আমি হাত পা নাড়াইতে মানে আপনার পারতেছি না। যখনই আমি আপনার দেখতেছি এইগুলো, আমি দেখতেছি এরা শুধু আমার ভিতরে ঢোকার ট্রাই করতেছে, কিন্তু আমি মানে কেন জানি না ওরা মানে ফাটতেছে না, ওরা ইয়ে করতেছে, মানে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু কোন একটা শক্তি যেন মনে হচ্ছে ওদেরকে ধাক্কাই ফালাই দিচ্ছে। রাসেল ভাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো যেহেতু তখন আমি আপনার ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তো সেহেতু একটু হলে আমার সাহস ছিল। তারপরে ভাই এগুলা অনেকক্ষণ তার মানে আপনার সহ্য করা যায় না। আমি আমার আব্বু ছিল আমার পাশের রুমে, আমি আব্বুকে মানে ডাক দিলাম। আব্বুকে ডাক দেওয়ার সাথে সাথে এগুলো সব উদাও হয়ে গেছিল। তো আব্বু আসলো, আব্বু আসার পরে আমরা বললো যে বাবা কি হয়েছে তোমার, তুমি মাত্রই না শুইলা? তা আমি বললাম যে না আব্বু এমনি কোনো সমস্যা হয়নি, আমি চাই না আর কি মানে আপনার রাতের বেলা পরিবারকে আবার এগুলা বলে ওনার সমস্যা কোনো, আমি এগুলো চাই নাই। তো ভাইয়া আমি আবার আপনার আয়াতুল কুরসিটা আবার পরে আবার আমি শুয়ে গেছিলাম। শুয়ে যাওয়ার পরে আপনার আমি আর শিওরলি মনে নাই, হয়তো বা ধরেন 1 থেকে 2 ঘন্টা হইব। এরপরে আমি আমার নিজেকে আবিষ্কার করলাম আমি আমার বাসার বাইরে কথা বলছি। আমি মানে দেখতেছি যে আমি আপনার বলি মানে আমার যে বাসাটা ছিল, আমার বাড়ি, ওই বাড়ির সাথে একটা পুকুর, ওই পুকুরের সাথে একটা ঘাট ছিল। আমি চোখ খুলে দেখি আমি মানে আপনার যে ঘাটটা আছে ওই ঘাটটার মধ্যে শুয়ে আছি। কিন্তু আমার এখনো মনে আছে যে আমি 1-2 ঘন্টা আগে আমি আমার বাসার মধ্যে ঘুমাইছিলাম, আমার নিজের বেডে ঘুমাইছিলাম। এখন ভাইয়া আমি কি করব আমি মানে কিছুই মানে বুঝতেছি না। তো মানে ওই সময় আমি কিছু দেখি নাই, কিন্তু আমি দেখছি যে শুধু আমি আপনার যে পুকুরের শানটা আছে, শান বা বাঁধানোটা আছে, ওই জায়গার মধ্যে আমি শুয়েছি, আমার গায়ে কোনো জামা কাপড় নাই। কিন্তু আমার তখনও মনে আছে তখন একটু শীত পড়ে, তো আমার গায়ে আমি একটা জিন্স প্যান্ট ছিল আর একটা আপনার টি শার্ট ছিল। তো সেই হিসাবে আমার মনে আছে যে আমি খালি গায়ে থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভাই আমি দেখতেছি যে আমার গায়ে একটা টুকরো জামা নাই। তো এর মধ্যে ঠান্ডার মধ্যে এখন আমি কোন রকমে আমাদের বাসার সামনে আসলাম। তখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই। আমি দরজার মধ্যে টোক দিলাম, কিন্তু মানে কেউ আপনার খুলতেছে না। শেষমেশ মানে আমি যে আপনার সূরা কালাম পড়বো, আয়াতুল কুরসি পড়বো, আমার মাথার মধ্যে এগুলো কিছু আসতেছে না। আমার মাথার মধ্যে একটাই শুধু কথা আসতেছে যে আমার এখন বাসার ভিতরে ঢুকতে হবে, না হলে আমার সমস্যা হয়ে যাবে। তো ভাই ওই দিন চাঁদনি রাত ছিল, তো এত সমস্যা মানে আমি ফেস করি নাই, আমার সামনে কোনো কিছু আসে না ওই সময়। কিন্তু আমার মাথায় এখনো মানে আসে না যে আমি উলঙ্গ অবস্থায় ওইভাবে গেলাম কিভাবে। আর যদি আমি ধরেন ঘুমের মধ্যে উঠে যাই তাহলে দরজাটা আবার লাগাইলো বা কে, এটা আমার মনে প্রশ্ন ছিল। আমি ডাকতেছিলাম, প্রায় ধরেন 5 থেকে 10 মিনিট পরে আমার আব্বু উঠলো। আব্বু মানে ওঠার পর দরজা খুললে দেখে আমি উলঙ্গ অবস্থায়। এখন উনি তো একদম অবাক, কি রে আমার ছেলে একটু আগে ঘুমাইলো, এখন ও দেখি বাইরে। তো আমি দেখলাম যে ভাইয়া পরিস্থিতি একদম অনুকূলে নাই। আমি বাসায় ঢুকার পরে আমি সবকিছু আব্বুরে বললাম। তো ওই দিন রাত্রে ভাইয়া আমার ফ্যামিলি আর কেউ আর আপনার ঘুমাইতে পারে না আর কি। আমার ছোট একটা ভাতিজা আছে এখন আলহামদুলিল্লাহ, ও বলতো যে আমি দেখতেছি আমার কাকুর কাছে, কাকুর কাঁধে একটা কিছু একটা বসে আছে। মানে ও আমার সামনে আসলে শুধু মানে এই কথা বললো যে কাকুর কাঁধের উপর একটা কিছু আপনার বসে আছে। তো ভাইয়া ওই সময় আমি এত পরিমাণ ভয় পাইছি যে কি বলবো, এটা আমার কাঁধের উপর কেউ একজন বসে আছে আর আমি দেখতেছি না, কিন্তু আমার ভাতিজা দেখতেছে।
তো ভাইয়া পরে আমার আত্মীয়ের মধ্যে একজন হুজুর, মানে আপনার হুজুর আছে আর কি, উনি যে তান্ত্রিকগিরি করে অথবা কবিরাজি করে এটা কেউ মানে জানতো না। তো পরের দিন আমার আব্বু ওনার সাথে কথা বলে যে ভাই এই সমস্যা, যদি কোনো তান্ত্রিক থাকে আমাদেরকে বলেন, আমরা সহ্য হচ্ছে না আমাদের। তো উনি বলেছে ঠিক আছে আপনারা বাসায় যান, আমি আগামীকালকে আসবো, আগামীকালকে আসার পরে দেখবো আমি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। তো উনি আসলেন, উনি আসার পরে আমি জানি না ভাইয়া কি হলো, উনি মানে সবকিছু আমার মাধ্যমে উনি করাইছেন। উনি বললেন যে বসার পরে উনি কি যেন পড়লেন, পড়ার পরে আমার আবার চোখ বাঁধলেন, বাঁধার পরে বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি এবার দেখো, তুমি কিছু দেখো কিনা। তা আমি দেখলাম যে সে আগের মতো ওই আগের বারে হুজুর যেভাবে মানে আমার সাথে ইয়ে করছিল ঠিক একইভাবে, কিন্তু এবার হুজুরটা ভিন্ন, উনি একদম সুঠাম দেহি, ওনার সাথে আরো কয়েকজন ছিল। আমি হুজুরকে দেখার পরে আমি দিলাম সালাম। তো উনি বললো যে আপনারা চিন্তা করবেন না, আপনি চোখ বন্ধ করে থাকেন, আমি আপনাদেরকে কিছু দেখাবো। তো ভাই আমি দেখতেছি যে আমাদের যে বাসাটা আছে, মানে আমাদের একটা সোফা ছিল, সোফার ভিতরে একটা তাবিজ আছে। তো আমার চোখ একদম বন্ধ। তো যে ওই যে জিন হুজুরটা উনি আমাকে আপনার বলতেছে আর কি যে আপনি এক কাজ করেন, আপনি বন্ধ অবস্থা আপনি করেন, তাবিজটা নেন। তো ভাই আমি তাবিজটা নিলাম, নেওয়ার পরে এখন আমার চোখ বন্ধ, কিন্তু আমি কিভাবে যেন খুঁজতে আপনার তাবিজটা আপনার নিছিলাম আর কি। তো নেওয়ার পরে বললো যে এবারে আপনি হুজুরকে দিয়ে দেন, হুজুরে সবকিছু করবো। তো যে তান্ত্রিক আমি তো মানে দিয়ে দিয়েছি ওনাকে। তো উনি কি যেন করলো, করার পরে ভাইয়া শুধু আমার একটা মানে ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে আমার মনে হলো যেন আমার ভিতর থেকে কয়েকশো মন ওজন শেষ। তো ভাইয়া তো আমরা তান্ত্রিককে জিজ্ঞেস করলাম আর কি সমস্যা কি, কেন আমাদের সাথে এগুলো হইলো। তো তান্ত্রিক বলল যে দেখেন আপনাদের উপরে জিন চালান দেওয়া হয়েছিল, প্রায় 20,000 উপরে জিন আপনাদেরকে চালান দেওয়া হয়েছে, আর সবচেয়ে বেশি আপনার জিন চালান দেওয়া হয়েছিল আমার উপরে। কারণ ভাই আমি একটু দেখতে একটু আলহামদুলিল্লাহ সুটাম দেহি আছি, তারপর আলহামদুলিল্লাহ সবকিছু একদম ফ্যান্টাস্টিক, বলা যায় যে আমি একদম পারফেক্ট একটা ছেলে। তো ধরেন আলহামদুলিল্লাহ আমি পড়ালেখা ঠিক আছি, তারপরে আপনার খেলাধুলা, তারপরে আপনার স্টুডেন্ট অবস্থায় আলহামদুলিল্লাহ আমার ইনকাম ছিল ভালো। তো মেইন সমস্যা হচ্ছে আমার ভাইয়ার উপরও তো মানে করছিল, কিন্তু কেন জানে ভাইয়ার উপরে এত মানে প্রভাবটা পড়ে না, ভাইয়ার প্রভাবটা আপনার পড়ছিল মানে আমার উপরে। তো সবকিছু ঠিক হইলো, মানে উনি কি করলো আমাদেরকে তার করলো, আপনার তাবিজ দিছে, তাবিজ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভাই আপনার ভালো ছিল। তো আমরা একদিন ওনাকে জিজ্ঞেস করছিলাম আর কি আমাদেরকে করছিল ওগুলা। তো উনি বলছিল যে আপনাদের বাড়ির একজন আছে যে মানে আপনাদেরকে হিংসা করে, আপনার ভাইয়া অথবা আপনি যে বারবার জিনিসগুলা কিনে আনেন না, ওইগুলা মানে ওনাদের মানে এত আপনার পছন্দ হইতো না, আর ওনারা একটু হিংসা করতো, যার কারণে ভাইয়া ওনারা তাবিজ করছিল, আমাদের উপর জিন চালান দিছিল। তো এই ঘটনার পর 5 থেকে 6 মাস পরে আমরা মানে আমাদের বাড়ি ত্যাগ করি। তারপরে আমরা আপনার নোয়াখালী মেইন টাউন মানে আপনার ওইখানে চলে আসি। আমরা বাসা বাড়ায় থাকতাম। তো 2021 সালে আমার ভাইয়া আপনার আমেরিকাতে আপনার চলে যায়। আলহামদুলিল্লাহ আমি 2023 সালে আমেরিকাতে উঠি। তো ভাই আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি, কিন্তু বাড়ির সাথে এখন আমাদের কোনো যোগাযোগ হয় না, আমরা মোটামুটি এখন বাড়ি থেকে বিচ্ছিন্ন। রাসেল ভাই এখনো আমরা একটু ভয় থাকি, কখন না জানি আবার আমাদের উপর কালো জাদু করা হয়, যার কারণে একটু ভয় তো সবসময় থাকি। তো রাসেল ভাই এই ছিল আমার কাহিনী। যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর একটু আমার যদি আপনি এটা শেয়ার করেন তাহলে অবশ্যই আমাকে একটু জানানোর আপনার অনুরোধ রইল। রাসেল ভাই আসসালামু আলাইকুম। রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট the old music comes alive. Truth.com, the
Fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কিছু মানুষ অন্ধকারকে শুধু রাতের অংশ ভাবে, কিন্তু কিছু মানুষের জন্য অন্ধকার মানেই আতঙ্ক, অন্ধকার মানেই মৃত্যু। আর এই ঘটনা ঠিক তেমনই এক রাতের, যেদিন অন্ধকার নিজেই যেন এক অ্যাম্বুলেন্সে চেপে মানুষের জীবন গ্রাস করতে এসেছিল। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি তালহা, লিখছি ভোলা সদর থেকে। আজকে আমি নতুন একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। আমার লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভোলা থেকে পাঠানো প্রথম ঘটনাটি খুব সুন্দরভাবে পড়ে শোনানোর জন্য। এই ঘটনাটির টাইটেল অন্ধকারের অ্যাম্বুলেন্স। সময় আনুমানিক সন্ধ্যা 6টা ছুঁই ছুঁই। সদর হাসপাতালের পেছনে পুরনো ওয়ার্ডটি বহু বছর ধরে বন্ধ। কেউ ঘেঁষেও না, কারণ লোককথা আছে সেই ওয়ার্ডেই একবার অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছিল এক নারীর মৃতদেহ, যিনি নাকি নিজের সন্তান হারিয়ে আত্মহত্যা করেছিলেন। কিন্তু অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বরে ঢোকার সঙ্গে সঙ্গে স্টাফদের গা ছমছমে একটা অনুভূতি হতে থাকে। ওয়ার্ড বয় তালহা, এটি ছদ্মনাম, আর নার্স সোনিয়া সেই রাতে ডিউটিতে ছিলেন। কিছুক্ষণ পরেই ডিউটি শেষ হয়ে যাবে, কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে ডাক্তার বলে উঠল, একটা মৃতদেহ রয়েছে, খুব তাড়াতাড়ি মৃতদেহটা মর্গে নিতে হবে। তালহা বলে উঠল, স্যার, কেউ নেই। কার লাশ এটা? কোথা থেকে এসেছে? ডাক্তার তাদেরকে আর কিছু বলতে রাজি হলেন না। মৃতদেহটাকে খুব দ্রুত মর্গে প্রবেশ করাতে হবে। তারপর ডাক্তার সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে বাইরে গেলেন। সেটাতে চারিদিক ঢেকে গিয়েছিল ঘন কুয়াশায়। হাসপাতালের লাইটগুলো একে একে নিভে যাচ্ছিল। আর ঠিক তখনই নার্স সোনিয়া দেখতে পেল ওয়ার্ড নাম্বার 403-এর দরজাটা খোলা। কিন্তু সমস্যা হলো সেই কক্ষে কোনো রোগী ছিল না, আর সেটার চাবিও হারিয়ে গিয়েছিল 3 বছর আগে। তারা ধীরে ধীরে লাশটাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে স্ট্রেচারে তুলল। কিন্তু লাশটার চোখ, হ্যাঁ, বন্ধ থাকার কথা, কিন্তু যেন এক ফাঁকে অন্ধকারের মধ্যে চাহনি পড়ল তালহার দিকে। তালহা থমকে গেল। সে কিছু বলার আগেই চারিদিক থেকে ঘন কুয়াশা ভরিয়ে দিল সেই জায়গাটি। হাসপাতালের লাইটগুলো একে একে নিভে যেতে লাগলো। পাশ থেকে নার্স সোনিয়া বলে উঠল, কিছুক্ষণ আগে আমি ওয়ার্ড নাম্বার 403 থেকে এরকম কিছু একটা দেখেছি। তালহা বলে উঠল, ওয়ার্ড নাম্বার 403? সে তো আজ 3 বছর ধরে তালা বন্ধ। নার্স সোনিয়া আতঙ্কে বলল, তালা, দেখো, কিছু একটা হচ্ছে। বলার সাথে সাথে হঠাৎ স্ট্রেচার থেকে লাশটা গড়িয়ে পড়ল মেঝেতে। তারা ছুটে গিয়ে দেখল লাশটা নেই। পুরো ওয়ার্ডে তারা খুঁজে বেড়ালো সেই লাশটাকে, শুধু খুঁজে পেল একটা মাত্র শব্দ, আমার বাচ্চা কোথায়? চারিদিক থেকে শুধু কান্নার আওয়াজ, শিশুর কান্না আর এক নারীর আত্মচিৎকার মিলেমিশে এক বিভৎস পরিবেশ তৈরি করল। ওয়ার্ড বয় তালহা আর নার্স সোনিয়া হাসপাতাল থেকে দৌড়ে বের হয়ে আসলো, কিন্তু তখনও পেছনে তারা দেখতে পায় সেই পুরনো অ্যাম্বুলেন্সটা একাই স্টার্ট নিচ্ছে। তার ভেতর আলো জ্বলছে, কেউ যেন বসে আছে ড্রাইভিং সিটে, একটা ছায়া। এই ঘটনার পর সেই পুরনো ওয়ার্ড চিরতরে সিল করে দেয়া হয়, আর সেই অ্যাম্বুলেন্স আজও মাঝে মধ্যে হাসপাতালের পার্কিং লটে দেখা যায়। ইঞ্জিন চলছে না, অথচ হেডলাইট চলছে, আর শোনা যায় এক নারীর কণ্ঠ, আমার বাচ্চা কোথায়? ঘটনাটি সিলেক্টেড হলে অনুগ্রহপূর্বক
জানাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা শুনছেন, আমি জানি যে অনেক মানুষ শোনেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। হয় কি, আমাদের প্রতিদিনই কিছু না কিছু থাকে আপনাদের সামনে নিয়ে আসার মতো। তো যদি আপনি সাবস্ক্রাইব করেন, at least you will get the notification এবং আপনি ডিসাইড করতে পারবেন এটা আপনি শুনবেন কি শুনবেন না। কিছু কিছু জিনিস হয়তো আপনার পছন্দ কিন্তু আপনি মিস করছেন। সো আমি চাইবো আপনি সাবস্ক্রিপশন নিয়ে নিন এবং আপনি সাবস্ক্রাইব করেই ফেলুন। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের তৃতীয় অডিও ক্লিপে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি হচ্ছে আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত আপুর কাছ থেকে। আপুর নাম হচ্ছে রিমি আপু। তো ঘটনাটি ঘটে রিমি আপু যখন মেডিকেল কলেজে পড়তেন, মানে তখন রিমি আপুর এক বান্ধবীর সাথে। ওনার বান্ধবীর নাম হচ্ছে রুহি। তো মোটামুটি রুহি আপুর সাথে ঘটনাটি ঘটে। তো রিমি আপু আমার কাছে যেভাবে ঘটনাটি শেয়ার করেছিলেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে ঘটনাটি উপস্থাপন করছি। তো বলতে শুরু করছেন রিমি আপু। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রিমি। আজকের যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি ঘটেছিল আজ থেকে প্রায় 13-14 বছর আগে। তো এই ঘটনাটি বাংলাদেশের একটি বিখ্যাত মেডিকেল কলেজের হোস্টেল নিয়ে ঘটা একটি ঘটনা। তাই হচ্ছে মানে সিকিউরিটির স্বার্থে আমি আর কি মানে ভার্সিটির মানে মেডিকেল ভার্সিটির নামটা উল্লেখ করছি না। তো ঘটনার সূত্রপাত হয় হচ্ছে যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তো ফার্স্ট ইয়ারে হচ্ছে আমার এক ফ্রেন্ড ভর্তি হয়, তার নাম হচ্ছে রুহি। তো আমাদের মেডিকেল কলেজে বেশ কয়েকটা হোস্টেল ছিল। তো রুহি হচ্ছে আমাদের হোস্টেলের সামনেই ঠিক বিপরীতে যে হোস্টেলটা ছিল সেই হোস্টেলে সে থাকতো আর কি। তো ঘটনাটি হচ্ছে তার কাছ থেকে, যেহেতু তার সাথে ঘটা, তাই হচ্ছে তার ভাষাতে বললেই আপনার জন্য বুঝতে অসুবিধা মানে কম হবে আর কি, বুঝতে পারবেন সহজে। তো হচ্ছে রুহির ভাষাতেই তাহলে ঘটনাটা শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন নতুন নতুন মেডিকেল কলেজে ভর্তি হলাম, তো তারপর হচ্ছে হোস্টেলে একটা রুম নেই, আমারটা ছিল হচ্ছে সিঙ্গেল রুম। তো যথাযথ সময় অনুযায়ী হচ্ছে আমরা হোস্টেলে আসি। হোস্টেলে আসার পর হচ্ছে আমার মা আসেন আমার সাথে। আসার পর মানে হোস্টেলে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে বেড টেড মানে সবকিছু রেডি করে জিনিসপত্র যা ছিল সবকিছু মানে গুছিয়ে নিয়ে আমরা হচ্ছে মানে আমার রুমটাকে রেডি করে ফেলি। তো রুমটাকে রেডি করার পর হচ্ছে আমি আমার আম্মুকে ফাইনালি বিদায় দিয়ে দিই। হচ্ছে মানে আম্মু কলেজ থেকে চলে যান আর কি, আমাকে সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে। তো সেদিন হচ্ছে আমি এই সমস্ত কাজ করতে করতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো যেহেতু টায়ার্ড ছিলাম তাই হচ্ছে আমি মানে শুয়েই হচ্ছে ঘুমিয়ে যাই। তো রাত প্রায় 2টা-2:30টার দিকে হচ্ছে আমার ঘুমটা ভাঙে। তো ঘুমটা ভাঙার পর হচ্ছে আমি মানে আমার রুমের একটু বর্ণনা দিয়ে নিই আগে। আমারটা যেহেতু সিঙ্গেল রুম, তো আমার রুমের সামনে হচ্ছে একটা বড় করিডোর আছে। তো সেই করিডোরের মানে সামনে আবার একটা জানালাও আছে, মানে করিডোরের দিকে একটা জানালা আছে আমার দরজার ঠিক পাশেই। মানে কেউ যদি মানে আমার দরজা ধাক্কায়, আমি যদি দরজাটা কোনো কারণে না খুলি, তাহলে হচ্ছে জানালা দিয়ে আমাকে দেখতে পারবে যে ভেতরে আমি আছি কিনা, যদি আমি জানালাটা খোলা রাখি সেক্ষেত্রে। তো হচ্ছে করিডোরের পাশে যে জানালাটা ছিল সেই জানালাটা আমি খোলাই রাখতাম, কারণ তখন দিনকাল ছিল বেশ গরমের একটা দিন। তো সিজন গরমের থাকায় হচ্ছে জানালাটা খোলা রাখতাম। তো একদিন মানে সেই দিনই হচ্ছে জানালাটা খোলা ছিল রাতের বেলা। তো জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি আমাদের অপোজিটে যে হোস্টেলটা আছে সেই হোস্টেলের একটা রুম দেখতে পাচ্ছি আমি। সেই রুমটা আমার হোস্টেলে আমার রুম ছিল 4র্থ তলায়, আর হচ্ছে আমার রুম নাম্বার ছিল 43। তো এটা আসলে আমি সঠিক তথ্যটা দিচ্ছি না, কারণ হচ্ছে তাহলে মানে অনেকেই অনেক কিছু বুঝে যাবে, তাই হচ্ছে আমি জিনিসটা ম্যানিপুলেট করিয়ে দিচ্ছি।
তো আমার রুম নাম্বার ছিল 43। তো আমার রুমের অপোজিটে যেই হোস্টেলটা ছিল, সেই হোস্টেলে একটা রুম ছিল, সেটা ছিল মানে 41 নাম্বার রুম। তো সেই 41 নাম্বার রুমটার দরজা আমি দেখলাম যে হচ্ছে মানে তালাবদ্ধ করা, লক করা। আমি তখন ভাবলাম যে নতুন নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তো হয়তোবা এই জন্য রুমটা খালি আছে, কেউ না কেউ হয়তোবা কিছুদিনের মধ্যে এসে যাবে। তো আমাদের সামনে যে হোস্টেলটা ছিল সেটা আবার আমাদের খুব কাছে ছিল, এমনও হয়তোবা সম্ভব ছিল যে হচ্ছে আমরা যদি আমাদের হোস্টেল থেকে দাঁড়িয়ে কোনো কথা বলি তাহলে হচ্ছে অপোজিটে যারা থাকে তারা হচ্ছে শুনতে পাবে বা তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো। তো যাই হোক, সবকিছুর পর হচ্ছে সেদিন রাতের বেলা আমি আবার ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর কেন জানি না আমার ঘুমটা খুব পাতলা হলো সেদিন। আমি আবার 3টা 3:30 দিকে উঠে গেলাম। উঠার পর হচ্ছে দেখলাম যে ওই 41 নাম্বার রুমের দরজা লাগানো ঠিকই, কিন্তু হয়তো ভেতর থেকে লাগানো। বাইরে আমি যে তালাটা দেখছিলাম সেই তালাটা নেই এখন। করিডোরে তো লাইট জ্বলতো, কারণ হচ্ছে যেহেতু এটা মেয়েদের হোস্টেল ছিল তো সিকিউরিটির জন্য হচ্ছে লাইট জ্বালানো থাকতো করিডোরে। তো আমি লাইটের আলোতে যতটুকু দেখলাম যে সেই রুমের মানে দরজায় কোনো তালা লাগানো নেই এখন। আমি তখন চিন্তা করলাম, আমি তো 2টা 2:30 দিয়ে ঘুম থেকে উঠলাম, মাত্র 1 ঘন্টার একটা ব্যবধান, এই সময়ের মধ্যে কেউ কিভাবে এলো? তো এই চিন্তা করতে করতে হচ্ছে আমি সেদিন রাতে আবার ঘুমিয়ে যাই। পরদিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ক্লাস টাস করার পর হচ্ছে আবার রুমে ফিরে আসি। তো রুমে ফিরে আসার পর কিছুক্ষণ লেখাপড়া করে তারপর হচ্ছে আবার ঘুমিয়ে যাই। এই 2 দিনের মধ্যে আসলে তেমন কোনো বন্ধু বান্ধবের সাথে পরিচয় তো হয়নি, কারণ হচ্ছে মাত্র আসলাম, এক একজন এক এক জায়গা থেকে এসেছে, অ্যাডাপ্টেশনেরও তো একটা ব্যাপার থাকে, তাই হচ্ছে মানুষের সাথে তেমন একটা কমিউনিকেট করতে পারিনি এখন পর্যন্ত। তো সেদিন রাতের বেলা হচ্ছে আমি মানে আবার ঘুমাচ্ছিলাম পড়ালেখা শেষ করে। তো পড়ালেখা শেষ করে যখন আমি মানে ঘুমালাম, হুট করে হচ্ছে আমার ঘুমটা ভেঙে যায়। আবার সেই 3টা হয়তো বা সময় হবে, তখন আমি ঘুম থেকে উঠে হচ্ছে সাথে সাথে আমার চোখটা মানে আমার জানালা দিয়ে করিডোরের বাইরে যায় ওই 41 নাম্বার রুমটার দিকে। তো আমি যখন 41 নাম্বার রুমের দিকে তাকালাম তখন আমি দেখলাম যে রুমের দরজাটা খোলা, কিন্তু ভেতরে অন্ধকার, কোনো লাইট জ্বলছে না। করিডোরের সামান্য যে লাইট আছে সেই লাইট দিয়ে হালকা পাতলা কিছু দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে মানে আমার রুম থেকে বের হলাম, বের হয়ে দরজা খুলে বের হয়ে হচ্ছে করিডোরে দাঁড়ালাম যে সামনে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য বা বোঝার জন্য। আমি আসলে এখনো বলতে পারবো না যে ওই রুমের সম্বন্ধে আমার এত আগ্রহ কিভাবে এলো। তো যাই হোক, আমি হচ্ছে দেখার চেষ্টা করি ভেতরে কেউ আছে কিনা। আমি মানে আবছা আলোয়, করিডোরের আবছা আলোয় যতটুকু খেয়াল করলাম সেটা হচ্ছে সেই রুমের ভেতরে কেউ একজন আছে এবং সে হয়তোবা কোনো একটা কিছু খুঁজছে। তো আমি খুব আগ্রহ নিয়ে দেখতে থাকি যে সে কি খুঁজছে আসলে, বা সে কে হতে পারে, ফার্স্ট ইয়ারের কেউ নতুন ভর্তি হয়েছে। তো আমি আগ্রহ নিয়ে দেখছিলাম, হুট করে দেখলাম কি সে হাতের মধ্যে মানে ওড়না টাইপের কিছু একটা বের করলো। বের করে কিছুক্ষণ মানে তার বেডের উপরে গিয়ে বসে থাকলো এবং হচ্ছে হুট করে দাঁড়ানোর পর একটা টুল নিয়ে আসলো কোথা থেকে, টুল অথবা হচ্ছে ওই পড়ার যে টেবিলের যে চেয়ার ছিল সেই চেয়ারটা নিয়ে আসলো, নিয়ে এসে বিছানার উপরে রাখার পর সেটার উপর দাঁড়ানোর পর হচ্ছে মানে ফ্যানের সাথে ওনাটা পেঁচিয়ে হচ্ছে মানে ঝুলে পড়লো, মানে আত্মহত্যা করলো আর কি। তো এইটা দেখে হচ্ছে আমি প্রচন্ড ভয়ে হচ্ছে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। তো আমার চিৎকার শুনে হচ্ছে আমাদের হোস্টেলে যে ওয়ার্ডেন ছিল সীমা ম্যাডাম, উনি চলে আসেন আর হচ্ছে আমার মানে আমার রুমের যে ইমিডিয়েট পাশে রুমটা ছিল সেই রুমে যে থাকতো আর কি আমার ক্লাসমেট, সেও ফার্স্ট ইয়ারের রিয়া, সেও চলে আসে। তো তারা দুজনে এসে আমাকে ধরাধরি করে রুমের মধ্যে নিয়ে আসে এবং হচ্ছে আমার মুখে পানি দিয়ে আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমাকে তারা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন আমি হচ্ছে তাদেরকে সবকিছু খুলে বলার পর মানে সীমা ম্যাডাম বলেন যে এসব কিছুই না, এসব হচ্ছে তুমি হয়তো ঘুমিয়েছিলে, তো ঘুমের মধ্যে মানুষ এই ধরনের স্বপ্ন দেখে, এটা কোনো ব্যাপার না। আর যেহেতু নিজের বাসা ছেড়ে এসেছো এত দূরে আর হচ্ছে নতুন একটা পরিবেশে আছো, তাই হচ্ছে মানিয়ে নিতে হয়তো বা কষ্ট হচ্ছে, তাই হয়তো এরকম বাজে ড্রিমগুলো আসছে, এটা নিয়ে এত চিন্তা করো না। তারপর তিনি বললেন যে আচ্ছা তোমার কি ভয় লাগছে? তখন আমি বললাম যে না, আমার ভয় লাগছে না। তখন তিনি বলেন যে যদি ভয় লাগে তুমি বলতে পারো, আমি হচ্ছে যে কোনো একটা মেয়েকে তোমার রুমে থাকার জন্য পাঠিয়ে দিই। তো হচ্ছে আমি না করলাম। আর হচ্ছে এরপর আমার রুমের পাশের রুমে যে মেয়েটা ছিল যার নাম বললাম যে রিয়া, তো রিয়া হচ্ছে আমাকে বলে যে তোমার যদি ভয় লাগে তাহলে বলো, আমি তোমার রুমে থাকি, না হলে তুমি আমার রুমে চলে আসো। তো হচ্ছে আমি বললাম যে না আমার ভয় করছে না, কোনো সমস্যা নেই।
তো সেই দিন যেভাবে চলে গেল রাতের বেলা, তারপর আমার ঘুম হলো না। আমি মনে মনে চিন্তা করলাম হয়তো আমি স্বপ্নই দেখেছি। যাই হোক, স্বপ্নের মধ্যে হয়তো বা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, হতেই পারে এরকম। তো পরদিন আমি সকালে উঠে আবার ফ্রেশ হয়ে কলেজে যাই এবং বেশ কিছু বন্ধু বান্ধব বানিয়ে ফেলি, অনেকের সাথে পরিচয় হয়, আমার কথাবার্তা হয়। তো আমার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের সাথে ম্যাচ করে এমন এক সাবজেক্টের এক মেয়ে ছিল, তার নাম রিমি। তো রিমি ওই হোস্টেলে থাকতো, যেই হোস্টেলটা আমার হোস্টেলের সামনে থেকে দেখা যেত, যে হোস্টেলে 41 নম্বর রুমের কথাই বলছি, সেই হোস্টেলেই সে থাকতো। তো আমি এরপর ওর সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্ব হয় এবং আমার রুমের ইমিডিয়েট পাশে যে থাকে রিয়া, তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়। তো সেদিন আমি তাদের সাথে পরিচয় হওয়ার পর বাসায় চলে আসি। বাসায় আসার পর কিছুটা টায়ার্ড লাগছিল, তাই সন্ধ্যার পর একটু ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে উঠে রাতের খাওয়া দাওয়া শেষ করি, বন্ধু বান্ধবের সাথে মেসে গিয়ে খাওয়াটাও শেষ করি, আমাদের যে ক্যান্টিন ছিল সেখানে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে যখন ফিরে আসার পর দেখলাম যে আমার চোখে প্রচন্ড ঘুম এখনো। তো আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর আমি খেয়াল করতে থাকি যে আমার দরজায় হয়তোবা কেউ কড়া নাড়ছে। আমি শুনতে পারি আমার দরজায় ঠক 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 শব্দ হচ্ছে এবং কিছুক্ষণ পর পর শব্দটা আবার থেমেও যাচ্ছে। তারপর থেমে যাওয়ার আবার কিছুক্ষণ পর আবার শব্দটা হচ্ছে। তো তৃতীয়বার যখন শব্দটা হতে শুরু করে তখন আমি দরজাটা খুলি। দরজা খোলার পর আমি চেষ্টা করি দেখার জন্য যে বাইরে কে ছিল। আমি খেয়াল করলাম যে কেউ একজন হয়তো বা দৌড়ে করিডোরের দিকে করিডোর থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। তো কে এই কাজ করছে সেটা দেখার জন্য বা জানার জন্য আমি তার পিছু নেওয়ার পর আমি যখন নিচের দিকে যাই, আমি সত্যি কথা বলতে কাউকে দেখতে পেলাম না। তো কাউকে দেখতে না পাওয়ার পর আমি যখন ফিরে আসার পর হুট করে আমার চোখটা ওই 41 নম্বর রুমের দিকে চলে গেল। তো 41 নম্বর রুমের দিকে আমার চোখটা যাওয়ার পর আমি আবার দেখলাম যে রুমটা খোলা এবং সেই রুমে আবার কেউ একজন ফাঁসিতে ঝুলে আছে। এটা দেখে আমি আরো প্রচন্ড রকমের ভয় পাই এবং প্রচন্ড জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তো সেদিন রিয়া আমাকে ধরে রুমের মধ্যে নিয়ে আমার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর ওকে আমি সবকিছু খুলে বলি। ওকে আমি এটাও বলি যে রিয়া দেখো, আমার আজকে খুব ভয় লাগছে, তো আমি কি তোমার রুমে আজকে একটু ঘুমাবো? তখন রিয়া বলল যে হ্যাঁ ঘুমাও, অসুবিধা কি, ঘুমাও। তো তারপর আমি রিয়ার সাথে সেই রাতটা পার করলাম। তো পরদিন আমি আমার ওয়ার্ডেনের কাছে যাই, সীমা ম্যাডামের কাছে। ওনার কাছে গিয়ে সবকিছু বলি। উনি বলে যে দেখো, তোমার এটা আসলে মনেরই ভুল, কারণ ওই রুমটা তো অনেকদিন যাবত বন্ধ, ওটা তো কেউ আমাদের এখানে কেউ খোলা অবস্থায় দেখেইনি। এখন তুমি কিভাবে কি দেখছো সেটা তো আর আমরা বলতে পারবো না, তবে এটা নিয়ে বেশি ওভার থিঙ্ক করো না, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো তার কথা শুনে আমি কিছুটা ভরসা পেয়ে উনি আমাকে বেশ ভালো মতো বোঝান আর কি, যেরকম আর কি প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে বোঝায় সেরকম উনি প্যারেন্টসের মতো আমাকে বুঝিয়ে দেন সবকিছু। তারপর আমি আমার মতো রুমে ফিরে আসি। সেদিনের পর থেকে যে ফ্রেন্ডের কথা বলেছিলাম যার নাম রিমি, তো রিমির সাথে আমি পড়ালেখা শুরু করি। দেখা যায় যে সপ্তাহে 3 দিন ও আমার রুমে এসে পড়ালেখা করে, আর সপ্তাহে বাকি 3 দিন আমি ওর রুমে গিয়ে পড়ালেখা করি। শুক্রবার দিনটা আমরা একটু গ্যাপ নেই, কোনোদিন পড়লে পড়লাম, না পড়লে নেই, এরকম আর কি। তো এরকম এক আমি একদিন ওর ওখানে রাতের বেলা পড়তে যাই। রাতের বেলা পড়তে যাওয়ার পর আমি ডিনারের কিছুক্ষণ আগে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। তো ওয়াশরুমে গিয়ে আমি যখন ফ্রেশ হতে আমি নিজের মুখে পানির ঝাপটা দিয়ে যখন পানিটা মুছতে যাবো, তখন আয়নার দিকে চোখ যেতে আমি দেখলাম যে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমি সাথে সাথে পেছনে ঘুরে দেখার চেষ্টা করলাম, কারণ আমি তো তাকে চিনি না, আর সে দাঁড়িয়ে আমার দিকে এক নাগারে তাকিয়ে আছে। তো আমি যেহেতু তাকে চিনি না, তাকে চেনার জন্য আমি পেছনে ফিরলাম, তাকে জিজ্ঞাসা করবো যে তুমি কে বা আপনি কে। তো জিজ্ঞাসা করার জন্য যেই পিছিয়ে ঘুরলাম, আমি দেখলাম যে আচমকা পেছনে কেউই নেই। এমন একটা অবস্থা যে একটা মানুষ এইমাত্র এখানে ছিল, আর সে হুট করে হাওয়ায় মিলিয়ে গেল। তো এটা দেখে আমি প্রচন্ড ভয় পাই এবং আমি আবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ওয়াশরুমে পড়ে যাই। তারপর আমার ফ্রেন্ড
রিমি হচ্ছে আর ফ্রেন্ডের রুমমেট নাদিয়া হচ্ছে আমাকে মানে ধরে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর আমি তাদেরকে সবকিছু খুলে বলি। খুলে বলার পর হচ্ছে তখন মানে রিমি আমার মাথায় হাত দিয়ে বলে যে আরে তোর গায়ে তো জ্বর, তো তুই হচ্ছে আজকে আমার এখানেই থাক, আর আমি হচ্ছে তোর খাবারটা মানে রুমেই নিয়ে আসছি, তুই খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে হচ্ছে মানে এখানেই ঘুমিয়ে যায় আর কি। তো রিমির আবার আরেকটা হচ্ছে রুমমেট ছিল, তার নাম হচ্ছে মানে নাদিয়া। তো নাদিয়া হচ্ছে মানে আমার জন্য ওষুধ নিয়ে আসে। তো ওষুধ নিয়ে আসার পর হচ্ছে আমরা তিনজন খাওয়া দাওয়া করে একসাথে তারপর হচ্ছে ঘুমিয়ে যাই। সেদিন রাতের বেলা ঘুমের মধ্যে আমি মানে স্বপ্ন ছিল কিনা সত্যি আমি ঠিক বলতে পারবো না, আমি খেয়াল করলাম যে আমি দেখতে পাচ্ছি আর কি যে ওই 41 নম্বর রুমের মানে একটা মেয়ে হয়তোবা বসে বসে কাঁদছে। তো কাঁদতে কাঁদতে বারবার সে হচ্ছে মানে রিকোয়েস্ট করছে, সে বলছে যে ম্যাম আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমার কথা, আমি কিছু করিনি, দয়া করে আমার লাইফটা নষ্ট করে দেবেন না। তো এরকম বলছে আর হচ্ছে পায়ে ধরে কান্নাকাটি করছে। তার সাথে আরো একজন ছিল যাকে আমি দেখেছিলাম, কিন্তু তার নাম আমি জানি না, এদের মধ্যে কারণ আমি জানি না, কিন্তু তাকে আমি ঠিক মতো দেখতে পাইনি। তো সেদিন হচ্ছে আমার ঘুম ভেঙে যায় এসব দেখে। তারপর হচ্ছে আমি খেয়াল করলাম কিছুক্ষণ জেগে থাকলাম। কিছুক্ষণ জেগে থাকার পর হচ্ছে রিমি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে বললো, কি রে তোর কি ঘুম ভেঙে গেছে? তখন আমি বললাম যে হ্যাঁ, ঘুম তো একটু ভেঙে গেছে, এখন তো আর আসছে না। তো রিমি আমাকে বললো তুই চুপচাপ শুয়ে থাক, ঘুম এমনিতে চলে আসবে। এই কথা বলে সে আমার কাছে আসলো এবং হচ্ছে আমার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে আমার চোখটা বন্ধ করে দিয়ে সে চলে গেল। তো সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে যখন উঠলাম, উঠার পর হচ্ছে আমি রিমিকে বললাম যে কয়টা বাজে? তখন রিমি বললো যে 11টা বাজে। আমি তো মানে মাথায় হাত দিয়ে বসলাম যে এটা কোন ধরনের কথা, আমার ক্লাস ছিল, আমি তো ক্লাসে যেতে পারলাম না, এত ঘুমিয়ে ফেললাম। তখন রিমি আমাকে বললো কিসের কি, কোনো সমস্যাই তো হয়নি, আজ তো শুক্রবার। তো আমি তখন মানে এমন অবস্থা ছিল আমার যে কি বার কয় তারিখ সেগুলো কিছুই আমার মনে ছিল না। তো হচ্ছে সে আমাকে বলে আমি তোর নাস্তার পাতি এখানে এনে দিয়েছি, আর হচ্ছে তুই নাস্তা শেষ করে হচ্ছে ওষুধ খা, তারপর হচ্ছে তুই চাইলে নিজের রুমে যেতে পারিস। তো হচ্ছে নাস্তা শেষ করে আমি যখন ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পর হচ্ছে নিজের রুমে চলে গেলাম। নিজের রুমে যাওয়ার পর আমি মানে শান্তি পাচ্ছিলাম না, আমি বারবার সেই রুমের দিকে খালি তাকিয়েছিলাম। আর হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে আমার পাশের যে রুমমেট আছে রিয়াকে ডেকে আমি কিছু জিনিস শেয়ার করলাম যে আমি তো ওদেরকে কিছু বলিনি, আমি যেটা গতকালকে রাতে দেখেছিলাম তোমার কাছে বলছি, এখন আমি আসলে কি করব আমি বুঝতে পারছি না। তখন রিয়া আমাকে বলে যে এগুলো কিছু না, তুমি এত এগুলো ভেবো না, তুমি এগুলো বেশি ভাবছো জন্যই তোমার এই সমস্যাগুলো হচ্ছে। তো আমি তখন চিন্তা করি যে হতেও পারে ও হয়তো সঠিক কথাই বলছে। তো সেই দিন রাতের বেলা হচ্ছে আমার আবার মানে রিমি রুমে গিয়ে পড়ার কথা। তো রিমি রুমে গেলাম, রিমি রুমে গিয়ে পড়লাম। পড়ার পর দেখলাম যে পড়তে পড়তে বেশ মানে দেরি হয়ে গিয়েছে, প্রায় 1-1:30 বেজে গিয়েছে। তখন হচ্ছে আমাকে আমি তখন রিমিকে বললাম যে রিমি অনেক লেট হয়ে গেছে, তো আজ আমি হচ্ছে তোর রুমে থাকি। তখন আমাকে রিমি বললো থাকো অসুবিধা কি, তুমি আজকে আমার রুমেই তুই আজকে আমার রুমেই থাক, কাল সকাল হলে তারপরে হচ্ছে একসাথে কলেজে গিয়ে তারপর তুই তোর মতো চলে যাস, আমি আমার মতো আমার রুমে চলে আসবো। তো যে কথা সেই কাজ, আমি হচ্ছে তার রুমে থাকলাম। রাতের বেলা হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর হচ্ছে আমি আজকে আবার একটা স্বপ্ন দেখলাম, বা স্বপ্ন নাকি সত্যি আমি জানি না। তো দেখলাম যে মানে একটা মেয়ে দাঁড়ানো আছে, একটা মানে আমাদের যে প্রিন্সিপাল অফিসটা আছে সেখানে দাঁড়ানো অবস্থায় আছে। তো হচ্ছে তার পাশে আরেকজন মহিলা আছে এবং আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে তার বয়সী আর কি। তো হচ্ছে মেয়েটা মানে খুব কান্নাকাটি করছে, আর মেয়েটাকে মানে পাশে দাঁড়িয়ে থাকা যে মহিলাটা আছে সেই মহিলাটা বলছে যে নীরা, তোমার কাছ থেকে এটা আমরা আশা করি নাই, তুমি মানে এত ভালো একটা মেয়ে, এত ভালো একটা স্টুডেন্ট তুমি, আর তুমি এই ধরনের কাজ করবে এটা তো আমরা কখনোই কল্পনা করতে পারিনি। তখন মানে যে মেয়েটা কাঁদছে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। তো সেই মেয়েটার নাম ছিল নীরা। তো নীরা হচ্ছে মানে কান্নাকাটি অবস্থায় বলে যে ম্যাম বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি,
তখন হচ্ছে প্রিন্সিপাল নীরাকে ধমক দিয়ে বলে যে দেখো, তোমার ট্র্যাক রেকর্ড ভালো, তুমি স্টুডেন্ট ভালো, সব দিক থেকে তোমার মানে সব দিক থেকেই তুমি ভালো, এই জন্য হচ্ছে কনসিডার করছি তোমাকে কলেজ থেকে হয়তো বা বের করবো না, কিন্তু তোমার বাবা মাকে ঠিকই টাকাবো। তো হচ্ছে এই সবকিছুর যেই মানে সামারি ছিল সেটা হচ্ছে কি, মানে নীরা আপু বা নীরা যেই হোক, উনি হচ্ছে মানে একটা রুমে থাকতেন, ওই 41 নম্বর রুমে থাকতেন উনি। তো ওই রুমে তার একটা রুমমেট ছিল, তার নাম হচ্ছে মারিয়াম। তো তার উপরে একটা মানে চুরির অভিযোগ ছিল যে সে মারিয়াম আপুর মানে 15,000 টাকা আর হচ্ছে সোনার একটা মানে কি বলে ওইটাকে, গলার যে নেকলেস আছে সেটা হচ্ছে চুরি করেছিলেন। তো পরবর্তীতে তার মানে নীরা আপুর যে আছে মানে আলমারি আছে, সেটা সার্চ করে সেখান থেকে সেই সবকিছু পাওয়া গিয়েছিল। তো এটি হচ্ছে ঘটনার সামারি। তো সেই দিন হচ্ছে রাতের বেলা এটা দেখে হচ্ছে আমি ঘুম থেকে উঠার পর আমি খেয়াল করি যে মানে রিমি রুমের দরজাটা খোলা। তো রিমি রুমের দরজা খোলা, আমি দরজা দিয়ে বেরিয়ে যাই, বের হয়ে গিয়ে কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পাই একটা অবয়ব, এবং অবয়বটা হচ্ছে একটা মেয়ে মানুষের। তো আমি যখন তার দিকে ভালোভাবে খেয়াল করলাম তখন দেখলাম যে এটা নীরা আপু। তো আমি হচ্ছে নীরা আপুর সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি হচ্ছে তার পেছন পেছন যাচ্ছি। তো তার পেছন পেছন যেতে যেতে আমি হচ্ছে 41 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়াই। আমি দেখি যে আপু রুমের দরজা খুলে ভেতরে ঢোকার পর হচ্ছে ওড়না পেঁচিয়ে হচ্ছে ফাঁসি দেন। এটা দেখে হচ্ছে আমি প্রচন্ড ভয় পাই, ভয়ে চিৎকার দিয়ে হচ্ছে আমার বন্ধু বান্ধবরা সবাই আসেন। আসার পর হচ্ছে মানে আমাদের মানে ওই হোস্টেলের এক বড় আপু সেখানে আসেন। তো আপুর নাম হচ্ছে রুমি। তো রুমি আপু চলে আসেন আমার রুমে। রিমি আর হচ্ছে রিয়া তো ছিলই, আর হচ্ছে মানে সরি আমার রুমে রিমি আর নাদিয়া তো ছিলই। তো হচ্ছে সাথে হচ্ছে একজন বড় আপু রুমি চলে আসেন। উনি আসার পর হচ্ছে আমি ওনাদের তিনজনকে সবকিছু খুলে বলার পর মানে রুমি আপু আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকিয়ে বলেন, আচ্ছা তুমি নীরা নামটা কোথা থেকে জানলে? তোমাকে কি কেউ নীরা সম্বন্ধে কিছু বলেছে? তখন আমি বললাম যে না আপু, আমাকে তো নীরা আপু সম্পর্কে কেউ কিছু বলেনি। তো তখন বলে যে তোমাকে একটা ঘটনা বলি, তুমি শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। আর তোমার সাথে কেন এরকম হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ঘটনাটা তুমি শুনতে পারো। তখন মানে রুমি আপু বলা শুরু করলেন যে নীরা হচ্ছে আমার ব্যাচমেট ছিল। তো 2 বছর আগে হচ্ছে ও আর আমরা একসাথে ভর্তি হয়েছিলাম। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আর হচ্ছে ওর সাথে আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম আমি বলবো না তোমাদেরকে, তো উনি নাম বলেননি আর কি। তো তারপর হচ্ছে উনি বলেন যে যে ফ্রেন্ড ওর সাথে ছিল ওরা দুজনই স্টুডেন্ট, খুব ভালো ছিল। এখন দেখা যেত যে মেয়ে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে হচ্ছে একজন একজনের সাথে খুব কম্পিটিশন করে। দেখা যায় যে কেউ একজন ভালো করলে তারা হচ্ছে কিছুটা মানে এতে মনক্ষুণ্ণ হয়, বা হচ্ছে এটা ভালোভাবে নিতে পারে না। এটা অনেকের মধ্যেই আছে, সবার মধ্যে আছে এটা বলছি না, কিন্তু অনেকের মাঝেই এটা আছে। তো হচ্ছে নীরা হচ্ছে সবসময় বেশ কিছুটা এগিয়ে থাকতো। নীরা কিছুটা গরিব ফ্যামিলির একটা মেয়ে ছিল। তার হচ্ছে ওর সাথে যে রুমমেটটা ছিল সে বেশ মানে ধনী পরিবারের ছিল। তার এমন একটা অবস্থা যে সে যা যাবে তাই তাকে দিতে হবে, এরকম অবস্থা। তো নীরাকে রাস্তা থেকে হাঁটানোর জন্য বা সরানোর জন্য সে হচ্ছে নীরার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করে। নিজের জিনিসপত্র নিজে নীরার আলমারিতে রাখার পর হচ্ছে তাকে মানে চোর সাজায়। তো এই কাহিনীর পর হচ্ছে প্রিন্সিপালের কাছে যাওয়া হয়। প্রিন্সিপালের কাছে গেলে হচ্ছে অনেক কথাবার্তা হয়, কমিটির মিটিং বসে, সেখানে বলা হয় যে নীরার বাবা মাকে ডাকানো হবে। তো নীরা যখন রুম থেকে বের হয় প্রিন্সিপালের রুম থেকে, তখন সে দেখতে পায় যে মানে তার ক্লাসমেটরা অনেকেই হচ্ছে মানে কানাঘুষি করছে, আর হচ্ছে তাকে চোর হয়তো বলছে, তার এটা মনে হতে থাকে। তো নীরা আমার কাছেও এসেছিল। আমি তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা নীরা তুই বলতো তুই কি আসলে এটা নিয়েছিলি? তো সে আমার দিকে খুব দুঃখ ভরা একটা দৃষ্টিতে তাকিয়ে বলল যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুইও আমাকে এই কথাটা বললি। তারপর হচ্ছে সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে তার রুমে চলে গেল। রুমে চলে যাওয়ার পর হচ্ছে আমার সেই ফ্রেন্ডের সাথে দেখা হলো, মানে যে হচ্ছে নীরাকে চুরির অপবাদটা দিয়েছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কাহিনীটা কি। সে আমাকে কিছুই বলে না। কিচ্ছু না বলার পর হচ্ছে সে মানে আমি বুঝতে পারি যে হচ্ছে নীরার চোখে আমি তখন মানে সত্য দেখেছিলাম, কেন জানি না আমার মনে হয় যে সে সত্য কথা বলছে। তো আমি হচ্ছে দৌড়ে তার রুমে যাওয়ার চেষ্টা করি এবং দেখতে চাই যে সে ঠিক আছে কিনা।
তো তার রুমে যাওয়ার পর আমি দেখি যে আমি বড্ড দেরি করে ফেলেছি। সে হচ্ছে তখন মানে ফ্যানের সাথে ঝুলছে। তো সে মারা যাবার পর হচ্ছে মানে ও তার রুমমেট সেখানেই থাকতো। তো সেখানে থাকতে থাকতে একদিন হয় কি, মানে একদিন সকালবেলা বা সকাল না, একদিন সন্ধ্যাবেলা হচ্ছে আমরা ক্লাস শেষ করে আমাদের রুমে আসি। রুমে আসার পর হচ্ছে আমরা দেখি যে মানে 41 নম্বর রুমের দরজাটা সামান্য পরিমাণ খোলা। তো দরজাটা খোলা, সন্ধ্যা থেকে দেখছি, রাতের বেলাও দেখি দরজা খোলা, দরজার ভেতরে কিন্তু লাইট ঠিকই জ্বলছে। তো হচ্ছে এটা মানে নীরার আত্মহত্যার বেশ কিছুদিন পরেরকার ঘটনা। তো আমরা রুমের ভেতরে সবাই কৌতূহল নিয়ে যাই দেখার জন্য যে তখন এরকম কি হচ্ছে রুমের ভেতরে। তো রুমের ভেতরে গিয়ে দেখি একটা চিঠি একটা টেবিলের মধ্যে লিখে রাখা, এবং হচ্ছে নীরার সাথে যে রুমমেটটা ছিল সে হচ্ছে ফাঁসিতে ঝুলছে। তো তার চিঠিটা পড়ার পর আমরা সবকিছু জানতে পারলাম যে সে কিভাবে নীরাকে ফ্রেম করে। সে সেখানে সবকিছু বলে গিয়েছে, এবং সে এটাও বলেছে যে হচ্ছে মানে ওকে এভাবে ফাঁসানোর পর আর ও মারা যাওয়ার পর আমি প্রতিদিন একটা স্বপ্ন দেখি, আমি যদি মারা না যাই, আমি যদি ওর মতো ফাঁসি না নেই, তাহলে হচ্ছে আমার এর থেকেও কঠিন মৃত্যু হবে বা আমি এর থেকেও কঠিন শাস্তি পাবো। আমি ওকে মানে সব জায়গায় দেখতে পাচ্ছি, ও আমার সাথেই আছে। আমাকে বারবার এসে বলছে যে তুমি কেন আমার সাথে এরকম করলে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, ও আমাকে বাঁচতে দেবে না, তাই হচ্ছে আমি ওর মতোই দুনিয়া থেকে চলে যাচ্ছি। এই কথা বলে হচ্ছে সে মানে ফাঁসি নেয়। তারপর সব জানাজানি হয়। জানাজানি হওয়ার পর মানে নীরার বাবা মা আসেন, আর হচ্ছে নীরার রুমমেটের বাবা মা আসেন। একজন মানে তখন নীরার বাবা মা হচ্ছে তার রুমমেটকে কোনো দোষারোপ করেনি বা কোনো ধরনের সিন ক্রিয়েট করেনি। তারপর হচ্ছে সবাই চলে যায় সেখান থেকে চলে যাওয়ার পর মানে ব্যাপারটা এরকম যে এখন আর মানে দোষাদোষি করে কি হবে, কেউ তো তার মেয়েদেরকে ফিরে পাবে না। তো তাই হচ্ছে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তো স্বাভাবিক হয়ে যাওয়ার পর সেই রুমে মানে যখনই কেউ থাকতে আসতো 41 নম্বর রুমে, তখনই এরকম দৃশ্য দেখতো। এবং হচ্ছে শুধু নীরাকে যে দেখতো তা না, নীরার বান্ধবী যে ছিল তাকেও দেখতো। তো হচ্ছে এরপর হচ্ছে ওই রুমটাকে হচ্ছে মানে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, এবং ওই তালার দিকে খেয়াল করলে দেখবা যে ওই তালার উপর একটা তাবিজ বাঁধা আছে। ওই রুমটা এরপর থেকে আর কাউকে কখনো দেওয়া হয়নি। তো তুমি ওই রুমের সামনে গিয়েছো, সামনে যাওয়ার পর হচ্ছে আর কখনো ওই রুমের সামনে তুমি যাইও না, কারণ এটা হচ্ছে বিপদ হতে পারে। তো বিপদ হতে পারে না, আসলে বিপদ হয়েই যায়। তারপর হচ্ছে তার কিছুদিন পর মানে আমি স্বপ্ন দেখতে শুরু করি যে নীরাপু বারবার হচ্ছে আমাকে ডাকছে, আর নীরাপুর সাথে আরেকজন আছে যে হচ্ছে আমাকে মানে ডাকছে। তো এই ঘটনাগুলো হচ্ছে আমি সবার সাথে যখন শেয়ার করি, সবার সাথে শেয়ার করার পর মানে আমার বাবা মাকে মানে ডাকানো হয়, কলেজ মানে ভার্সিটিতে ডাকানো হয়। আর হচ্ছে আমাদের যে ওয়ার্ডেন সীমা ম্যাডাম ছিলেন, তিনি বাবা মাকে সবকিছু খুলে বলেন। খুলে বলার পর হচ্ছে বাবা মা চিন্তা করেন যে না, ওকে আর হোস্টেলে রাখবো না, ওকে হচ্ছে কোনো একটা আশেপাশে কোনো একটা মেসে রাখবো। তো হচ্ছে আমি তখন সেখান থেকে চলে যাওয়ার পর হচ্ছে একটা মেসে উঠি। এভাবে হচ্ছে আমি আমার মেডিকেল লাইফটা শেষ করি। তো এই ছিল হচ্ছে মানে রুহির ঘটনা। তো রুহি আমাকে এইভাবে ঘটনাটা বলেছিল। আর হচ্ছে ঘটনার কিছুটা প্রত্যক্ষদর্শী আমি ছিলাম, কারণ হচ্ছে ও তো প্রায় দিনই হচ্ছে আমার রুমে এসে লেখাপড়া করতো। এখন তো অনেক বছর পার হয়ে গেছে, তারপরও এই ঘটনাটা হচ্ছে আমাদের সবার খুব ক্লিয়ারলি মনে আছে। আর হচ্ছে এখন আমরা সবাই ভালোই আছি, আর ও মানে রুহিও বেশ ভালোই আছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এই কথা বলে হচ্ছে মানে রিমি আপু তার ঘটনাটি শেষ করেন। তো প্রিয় লিসেনার্স, আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আমি মোহাম্মদ সিফাত আলম আজকের মতো আবার বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো দিন, নতুন কোনো